আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে কাটা ছেঁড়া সিরিজের নতুন গল্প বিগলিত সুখ। এর আগে আপনারা এই সিরিজের দুটি গল্প আমাদের চ্যানেলে শুনেছেন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই গল্পটি শোনার শেষে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া কাটা ছেঁড়া সিরিজের প্লেলিস্ট থেকে আগের দুটি গল্প অবশ্যই শুনে নিতে পারেন। আজকের গল্পটি আমরা দৈর্ঘ্যের কারণে দুটি পর্বে বিভক্ত করেছি। আজ আপনারা শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব কবে আসবে জানানো হবে আমাদের কমিউনিটি সেকশনের মাধ্যমে, এবং লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্স, পিন কমেন্ট এবং আই বাটনে। চেক আউট করতে ভুলবেন না। এখন থেকে আমাদের চ্যানেলের প্রত্যেকটি গল্প আপনারা সবার আগে শুনতে পারবেন স্পটিফাইতে। আমাদের স্পটিফাই অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, গিয়ে অবশ্যই আমাদের স্পটিফাইতে ফলো করে নিন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু, আংশিক গল্প পাঠে কুন্তল। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে কাটা ছেঁড়া সিরিজের নতুন গল্প বিগলিত সুখের প্রথম পর্ব। ছোট্ট বেড়ালটা জলজলে চোখে তাকিয়েছে রান্নাঘরের শেলফে রাখা মাছের বাটির দিকে। আচমকা একটা তরল গিয়ে গড়িয়ে পড়ল ছোট্ট বেড়ালটার গায়ে। বেড়ালের কাতর স্বরে চিৎকার শুনে ঈশিতা সেখানে ছুটে এলো, কিন্তু সেখানে গিয়ে এমন দৃশ্য দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। রনি, এ কি? তার পোষা বেড়ালটা মাটিতে পড়ে ছটফট করছে। কয়েক মুহূর্তে থেমেও গেল সেই ছটফটানি। সামনে একটা খালি শিশি হাতে দাঁড়িয়ে রনি। হঠাৎই ঈশিতাকে চমকে দিয়ে হিংস্র হাসি হেসে উঠল সে। আপনি ওখানেই থাকবেন। আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কোনো মুভমেন্ট হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। নিঝুম নিস্তব্ধ রাত। অন্ধকার গুদাম ঘরের জানলা দিয়ে ঘূর্ণায়মান সার্চ লাইটের আলো কয়েক মুহূর্তের জন্য আলোকিত করছে ঘরটাকে। হঠাৎ একটা জাহাজের সাইরেন ভেসে এলো, তার সাথে জলের কয়েকটা ঢেউ ডকের উপর আছড়ে পড়ার শব্দ। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে দুটো বাদুড় সশব্দে উড়ে গেল মাথার উপর দিয়ে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দুটো বড় ড্রামের মাঝে ফাঁক দিয়ে দেখা গেল দুজন লোককে। দ্রুত পায়ে ভিতরে ঢুকলো লোক দুটো। তারপর ক্যাচ ক্যাচ শব্দ শোনা গেল কোনো লোহার দরজা খোলার। এই চলো বাইরে এসো, কোনো আওয়াজ না। আর কোনো সন্দেহ নেই। বি রেডি, ডু অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান। দরজার সামনে লোকটা দাঁড়াতেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল পরম। মার্শাল আর্টে এক্সপার্ট পরমের নিঃশব্দে কাজ করার এই দক্ষতার জন্যই তো ওকে এই মিশনে রাখা। এরপর একে একে দুজনে মিলে জনা পাঁচেককে সামলানোর পর ষষ্ঠ জনের দিকে বন্দুক ধরল। কিন্তু সেই লোকটা ঢুকে পড়ল একটা ঘরে। তার পিছন পিছন ঘরে ঢুকতেই থমকে গেল পরম। এটা কি করে হলো? ড্রাগ স্মাগলিং এর কেসে বাচ্চা এলো কিভাবে? একটা বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে লোকটা। বাচ্চাটা বড় জোর 5-6 বছরের হবে। পরনে একটা নোংরা গেঞ্জি আর হাফ প্যান্ট। তারপরেই চোখ পড়ল পিছনের অন্ধকার ঘরে, যেখানে মুখ আর হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে গোটা 20-25 বাচ্চা, যেখানে তাদের দিকে বন্দুক তাক করে আরও একজন। সরে যাও সামনে থেকে, নইলে একজনও বাঁচবে না। এই বন্দুক নামাও। এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না পরম। সে হাঁটু গেড়ে বন্দুক নামালো। দ্বিতীয় লোকটা পরমের দিকে বন্দুক ঘুরিয়ে ট্রিগার চাপ দিতে যাবে, ঠিক সেই সময় একটু দূরে রাখা জলের ড্রামে গুলির শব্দ। হতচকিত আততায়ী সেই দিকে তাকাতেই তার হাতে এসে লাগলো গুলি। ছিটকে গেল বন্দুক। তৃতীয় গুলি লাগলো বাচ্চার মাথায় বন্দুক ঠেকানো আততায়ীর মাথায়। পরম, বন্দুকটা তোলো আর বাচ্চাগুলোর কাছে যাও। ততক্ষণে ভিতরে এসে গেছে ফোর্স। একে একে জীবিত সকলকে অ্যারেস্ট করা হয়েছে। বাচ্চাদের একটা ভ্যানে তোলা হলো। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। জাহাজে থাকা বাকি টিমকে ইন্সপেক্টর ঘোষ অ্যারেস্ট করেছেন। বাইরে এসে দুটো চায়ের অর্ডার করলো পরম। স্যার, চা বানাতে বললাম আপনার। আরও দুটো বলো, সবাই তো খাবে। তারপর বলো ভাইয়া, কেমন অভিজ্ঞতা? বাপরে, এক্সাইটিং, ঠিক যেমন সিনেমায় দেখি। থ্যাংক ইউ স্যার,
থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। সব কিছু যেন চোখের নিমেষে হয়ে গেল। অ্যান্ড ইউ আর টু গুড স্যার। আপনি না এলে তো হয়েই গেছিল আমার আজ। এতদিন অনেকের কাছে আপনার গল্প শুনেছি, আপনার সাথে কাজ করা সৌভাগ্য আমার স্যার। আরে না না, ওসব কিচ্ছু নয়। এটা তো প্রথম, তাই তোমার মনে হচ্ছে। কাজ করতে করতে তুমিও এক্সপার্ট হয়ে যাবে। তোমার মধ্যে সেই স্পার্ক আর প্যাশনটা রয়েছে। আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট ইউ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, স্পেশালি যেদিন তোমাকে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে দেখেছিলাম। মাই প্লেজার স্যার। তবে এই একটা জিনিস খটকা লাগলো, আমাদের কাছে ইনফো ছিল ড্রাগের, দিল্লি থেকে আমরা এদের ফলো করছি, এখানে হঠাৎ ওই চাইল্ড ট্রাফিকিং কেসটা বুঝলাম না। মেবি রিলেটেড, বাট দেখা যাক। আপাতত এই সাকসেসটা এনজয় করো। চলো, চাটা শেষ করে বেরোতে হবে। বাচ্চাগুলোকে এনজিওর কাছে হ্যান্ডওভার করতে হবে। তারপর ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। যারা ধরা পড়লো তারা তো ডালপালা, এর শিকড় তো অনেক গভীরে। কয়েকদিন পর শীতটা এবার জাঁকিয়ে পড়েছে কলকাতায়। টেবিলে রাখা চায়ের কাপ দিয়ে তখনও ধোঁয়া উঠছে। এমন সময় হঠাৎ দরজায় নক হলো। মে আই কাম ইন স্যার? ও, ঘোষবাবু আসুন। ইন্সপেক্টর ঘোষ। রাজীব কলকাতায় আসার পর থেকেই রাজীবের সহকারী। দিল্লির একটা কেসের ব্যাপারে একবার কলকাতায় আসতে হয়েছিল রাজীব আর আরশিয়াকে। সেই থেকেই ঘোষবাবু স্যার আর ম্যাডামকে ফোন করে গেছেন। স্যার ডেকেছিলেন? আচ্ছা ঘোষবাবু, যে বাচ্চাগুলোকে আনা হলো ওরা ঠিকঠাক আছে তো? আর ওদের ফ্যামিলির কোনো খবর পাওয়া গেছে? কিছু বাচ্চার পরিবার পেপারে নিউজ দেখে যোগাযোগ করেছিল, তাদেরকে বাচ্চা ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশ। আর আরেকটা কারণে আপনাকে ডাকলাম। বলুন স্যার। ওই এনজিওর থেকে আজ একটা ফোন এসেছিল। বলছিল আমাদের থানার পাশের বস্তির একটা বাচ্চা নাকি বেশ কয়েকদিন হলো নিখোঁজ। একটু দেখুন না কেসটা কি। হ্যাঁ, সে না হয় দেখব স্যার, কিন্তু আমরা তো ড্রাগ র্যাকেটের কেস নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে আবার এইসবে ঢোকাটা কি ঠিক হবে স্যার? চাপ নিতে নিতে জীবনটা গেল যে। চাইল্ড ট্রাফিকিংয়ের র্যাকেটটাও যে যুক্ত সেটা ভুললে চলবে? আর যে চাকরিতে আছেন তার আর এক নামই চাপ। টেনশন না নিলে পেনশন পাবেন না দাদা। তা যা বললেন, ঠিক আছে আমি দেখছি। ইন্সপেক্টর ঘোষ বেরিয়ে যেতেই দরজা নক করে ঘরে ঢুকলেন ইন্সপেক্টর চক্রবর্তী। স্যার, পাশের সব পুলিশ স্টেশনে ছবি পাঠিয়েছি, কিন্তু এখনও কোনো খবর আসেনি স্যার। তবে এর মধ্যে আরও একটা সমস্যা হয়েছে। আবার কি? এই সপ্তাহে আরও একটা বাচ্চা মিসিং ওই এলাকা থেকে। সে কি? চারপাশে সব জায়গা খোঁজা হয়েছে? হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদও হয়েছে, বাট নাথিং স্যার। ও ঠিক আছে, ডু ওয়ান থিং, বাচ্চা দুটোর বাড়ির লোকদের খবর দিন, আমি কথা বলবো। ওকে স্যার। আসার পর থেকে আপনি এত ব্যস্ত তেমন কথাই হয়নি। কেমন লাগছে স্যার নিজের জায়গায় ফিরে? কতদিন শহরটা ছেড়ে আছে বলুন তো? অন্তত এই কেসের সূত্রে এখানে তো আসা হলো। হিন্দি বলে বলে একেবারে বিরক্ত হয়ে গেছি। নিজের ভাষায় কথা বলার মতো স্যাটিসফ্যাকশন অন্য কিচ্ছুতে আছে বলুন? কী যে বলেন স্যার, আজকাল মা বাবারা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম ছাড়া পড়াতে চায় না, আর আপনি কিনা বলেন নিজের ভাষায় সুখ। আসলে আমি তো বাংলা মিডিয়াম, কাজ চালাবার মতো ইংলিশ আর হিন্দি বলেনি, তাই আমার কখনো মনে হয়নি। আপনাদের ম্যাডাম তো ইংলিশ মিডিয়াম, কিন্তু বাংলা সাহিত্যে আমার থেকে অনেক বেশি দক্ষ। আসলে কি জানেন, মিডিয়ামে কিছু যায় আসে না, পরিস্থিতি আর ইচ্ছে এই দুটোই সব। ম্যাম এখন ছুটিতে, ট্রান্সফার পাবেন? আপনি তো পার্মানেন্ট নন, তাহলে ম্যাডাম ট্রান্সফার নেবেন শুনছিলাম যে। হ্যাঁ, ট্রান্সফারের অ্যাপ্লিকেশন তো করেছে, দেখা যাক। আসলে ওর বাবার শরীরটা তেমন ভালো নয়, বাবা আবার কলকাতা ছেড়ে যাবেনও না, তাই। ইতিমধ্যে ফোনটা বেজে উঠল রাজীবের। ইন্সপেক্টর চক্রবর্তী বেরিয়ে গেলেন ঘর থেকে। হ্যালো, বলো। দিল্লি ব্যাক করতে হতে পারে। এনিথিং পজিটিভ? নট ইয়েট, বাট মেবি। ও গ্রেট, তাহলে ম্যাডাম এবার কলকাতায়? হ্যাঁ, ওয়েট, এত তাড়াতাড়ি কিছু ভাবা যাবে না প্লিজ। হ্যাঁ, যাই দেখি তারপর। বলো, তোমার কাজ কেমন চলছে? সব ঠিকঠাক তো? ওই আর কি, বাড়ি গিয়ে কথা বলছি। আচ্ছা,
আচ্ছা শোনো না, ফেরার সময় দোকান খোলা থাকলে কয়েকটা জিনিস হোয়াটসঅ্যাপ করছি, প্লিজ নিয়ে এসো। না হলে কাল সকালে আনতে হবে, এটাই যা। আর এই ঠান্ডায় আমি একদম বেরোতে পারছি না। জো হুকুম ম্যাডাম। ফোন রেখে হাসল রাজীব। আর সে এখন শুধু ওর ফরেন্সিক ডিপার্টমেন্টের নয়, ওদের সংসারেরও পুরো দস্তুর ইনচার্জ। ইতিমধ্যে ইন্সপেক্টর চক্রবর্তী এক মহিলাকে নিয়ে এলেন। স্যার, গত সপ্তাহে এনার মেয়েই মিসিং হয়েছিল। স্যার, স্যার, আমার আমার মেয়েটাকে আমার মেয়েটাকে খুঁজে দিন স্যার। আরে এ কি কি করছেন আপনি? প্লিজ শান্ত হয়ে বসুন। ইন্সপেক্টর, ওনাকে একটু জল দিতে বলুন। আমার কিছু লাগবে না, আমার আমার মেয়েটাকে খুঁজে দিন বাবু। আমার আমার একটাই মেয়ে, আমার একটাই মেয়ে, আর কেউ নেই আমার। ঘরের লোকটাও অনেক আগে ঘর ছেড়েছে। আমার মেয়েটাকে খুঁজে দিন বাবু, আমার মেয়েটাকে খুঁজে দিন। আচ্ছা বেশ, আপনি আগে শান্ত হন, তারপর পুরো ঘটনাটা খুলে বলুন। কবে থেকে ওকে পাওয়া যাচ্ছে না, সেদিনের সকালে কি কি ঘটেছিল, সবকিছু খুলে বলুন। কতবার পুলিশকে বলেছি বাবু, আজ তো 7 দিন হয়ে গেল। কোথায় কোথায় আমার টুসি কোথায়? আপনি প্লিজ আমাকে আরেকবার সবটা খুলে বলুন। রোজকার মতো সেদিন সকালেও আমি ওই ভোরবেলা উঠে কাজে যাই। ওই দিন মাসের শুরু, কাজের বাড়ি থেকে মাইনেও পাওয়ার কথা। মাইনে পেয়ে 2টো ডিম এনে খাবো দুজনে, ওকে বলেছিলাম। ডিম নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু ওর খাওয়া হলো না। ঘরে এসে দেখি ও নেই, ও নেই। তারপর আশেপাশে জিজ্ঞাসা করেছিলেন? করেছি বাবু, করেছি। ওকে কেউ দেখেনি, কেউ কিচ্ছু বলেনি। বস্তির সব ঘরে ঘরে গেছি, ওকে পাইনি। বস্তির ছেলেরা গিয়ে আশেপাশে সব জায়গায় খুঁজেছে, কিন্তু পাইনি। আমি তো তারপরে আপনাদের কাছে আসি। আমরা অনেক খুঁজেছি স্যার, অন্য থানায় ছবি পাঠিয়েছি, কিন্তু কিছুই পাইনি। কারোর সাথে কোনো শত্রুতা, ঝগড়াঝাটি? বাবু, মেয়ে মানুষ, একা থাকি। সত্যি নেই বললে ভুল হবে, তা বলে ওকে নিয়ে যাবে? আমি বুঝতে পারছি না বাবু। কার সাথে শত্রুতার কথা বলছেন, একটু ভেবে বলুন। বস্তির একটা ছেলে বাবু, পল্টু। বেশি বয়স না, ওই 15 বছর। ওর নজর পড়েছিল আমার মেয়েটার উপর। মেয়েটা বড় হচ্ছিল, দেখুন সেই চেহারা হচ্ছিল। সেই থেকে ওর উপর নজর পড়েছিল বাবু। ও কি কিছু করেছিল? আপনার এমন কেন মনে হলো? হ্যাঁ বাবু, একবার মেয়েটা পড়া থেকে বাড়ি ফেরার পথে চড়া হয়েছিল ওর ওপর। মাস্টার মশাই না থাকলে সেদিন যে আমার মেয়েটাকে কি করে দিত কে জানে। মাস্টার মশাই স্কুলের? না, ওই কি একটা যেন আছে, ওই অর্গনি না কি অর্গানাইজেশন, এনজিও? হ্যাঁ, ওই ওরা 4-5 জন আসে, ওদেরই একজন। বস্তির বাচ্চারা তো সব ওখানেই পড়ে। পল্টু ওই বস্তিতেই থাকে? হ্যাঁ বাবু। ঠিক আছে, আপনি আসুন, আমি কথা দিচ্ছি যথাসাধ্য চেষ্টা করব। ভদ্রমহিলা বেরিয়ে যাওয়ার পর রাজীব বলল, প্রথমে নিশ্চয়ই কেসটাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, তাই তো? স্যার, লোকাল থানা বোঝেনি তো, এইসব বস্তিতে এত বাচ্চা। সেই 2-1টা গেলে কী বা এসে যায়। তো কেসটা এখানে এলো কি করে?
দ্বিতীয়টা মিসিং হওয়াতে নাকি সেটাও? ভদ্রমহিলা মানে যিনি এসেছিলেন ওই এরিয়ারই কাউন্সিলরের বাড়ি কাজ করেন, তিনি চাপ দেন তাই। ও বাবা, বাড়ির পরিচারিকার জন্য এত ভাবেন? এরকম মানুষের সঙ্গে তো দেখা করা দরকার। বাই দ্য ওয়ে, হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট? খোঁজ নিয়েছি স্যার, কিন্তু কিছু পাওয়া যায়নি। আচ্ছা, এই পোলটুকে একটু দেখতে হচ্ছে, ওকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আর ওই আরেকটা বাচ্চা, তার বাড়ির লোক, তারা কখন আসবে? ডেকে পাঠিয়েছি, চলে আসবে স্যার। আর পল্টুকে তুলতে লোক পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠান। ইন্সপেক্টর বেরিয়ে যেতেই পরমকে ফোন করলো রাজীব। হ্যালো, হ্যাঁ পরম, ওদিকে কি আপডেট? এখনো মুখ খোলাতে পারিনি স্যার। ডু ইট ফাস্ট পরম, উই ডু নট হ্যাভ আনলিমিটেড টাইম। আমার এদিকে একটু কাজ আছে, আমি সেটা সেরে যাচ্ছি। ঠিক আছে স্যার। সল্ট লেকে আপাতত একটা বাড়ি ভাড়া নিয়েছে রাজীব আরশিয়া। সল্ট লেকে ছিমছাম পরিবেশ আরশিয়ার ভীষণ পছন্দ। তাছাড়া এই বাড়ির বাড়িওয়ালাও থাকেন না এখানে, তাই নিজেদের মতন থাকতে পারবে বলেই বেশি আগ্রহী হয় আরশিয়া। ঘরগুলো বেশ বড়, সামনে এক ফালি জমিতে বেশ কিছু ফুল গাছও আছে। বিকেলে একটা বড় মাগে ব্ল্যাক কফি বানিয়ে বারান্দায় সাজানো একটা চেয়ারে বসে বেশ জমিয়ে কফি খাচ্ছিল আরশিয়া। মনে মনে ভাবছিল, এবছর শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে বাবারে। বিয়ের পর কোথাও যাওয়া হলো না ঠিকই, তবে নিজের শহরে ফিরে আসা গেছে, এটাই অনেক। বাকি এই কটা দিনের ছুটি জমিয়ে কাটিয়ে নিতে হবে। এমন সময় একটা গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। ও, রাজীব এসে গেল বোধহয়। রাজীব ঘরে ঢুকতেই আরশিয়া এসে বলল, একটা ভালো আর একটা খারাপ খবর আছে, কোনটা আগে শুনবে বলো? ভালোটাই বলো, সকাল থেকে তো শুধু খারাপই শুনছি। আই থিঙ্ক আমার ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা এবার অ্যাকসেপ্টেড হবে। বলছো কি? রিয়েলি? ইয়াপ। অ্যান্ড দ্য ব্যাড ওয়ান? ছুটি শেষ হলেই যেতে হবে, অ্যান্ড যতদিন না আমার রিপ্লেসমেন্ট আসছে আই হ্যাভ টু স্টে দেয়ার। সেটা কতদিন? ওয়েল, প্রসেসিং হতে তো একটু সময় লাগবেই, মেবি আ ইয়ার অর সো। আচ্ছা, মানে তুমি কলকাতায় আসবে সেটা হয়তো নিশ্চিত, কিন্তু আমার সঙ্গে হয়তো আর বেশি দিন থাকবে না, সেই জন্যই ম্যাডাম এত খুশি। এই আবার কি কথা, তুমি তো এখন এখানেই আছো। আমি তো যা যাবর ম্যাডাম, না ঘর হ্যায় না ঠিকানা, মুসাফির হো ইয়ারো। উফ, ইয়ার কি রাখো তো। এবার বলো তোমার কেমন কাটলো আজ? আমি এসেছিলাম একটা ড্রাগ র্যাকেট ধরতে, হাতে এলো একটা চাইল্ড ট্রাফিকিং কেস, আর তার সাথে দুটো বাচ্চার মিসিং রিপোর্ট। এটা কি ওই নয়াপাড়া বস্তির বাচ্চার মিসিং কেস? হ্যাঁ ওটাই, বাট তুমি কি করে জানলে? পেপারে আসলে পড়েছিলাম কিছুদিন আগে। তোমার থানার কাছেই তো, ওকে পাওয়া যায়নি এখনো? না, এখনো পাওয়া যায়নি। আর শুধু তাই নয়, ওই বস্তি থেকে আরও একটা বাচ্চা মিসিং। আমার কেন জানি না মনে হচ্ছে কেস দুটো রিলেটেড, বুঝলে? তাই এটাও আমি স্যারের কাছ থেকে দেখার পারমিশন চেয়েছি। সে কি, এতদিনেও পাওয়া যায়নি? কিছু খারাপ হয়নি তো ওদের সাথে? দেখো, এটা কিডন্যাপিং নয়, কারণ এই হতদরিদ্র পরিবারের থেকে একটা টাকাও বের করা সম্ভব নয়। দেন ইট মাস্ট বি হিউম্যান ট্রাফিকিং। আমি জয়েন করার আগেই ইনফরমারদের খবর করা হয়ে গেছে। বেশ কিছু লিড পেয়েছিলেন ইন্সপেক্টর ঘোষ। দুটো অন্য মিসিং বাচ্চাও পাওয়া গিয়েছে, কিন্তু এই কেসের কোনো লিড পাওয়া যাচ্ছে না। কথা বলতে বলতেই রাজীবের ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার, একটু আসতে পারবেন? কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, আসছি। রাজীব পৌঁছাতেই পরম বলতে শুরু করল, একজনের নাম আসিফ আর একজন বিশ্বজিৎ। আসিফকে এখনও মোল্ড করা যায়নি। বিশ্বজিৎ বলল ও ড্রাগের ব্যাপারে কিছু জানে না, ওকে যে কাজ দিয়েছে তাকেও দেখেনি, ফোনে কাজ পেয়েছে, টাকার প্রয়োজন তাই করেছে। এদের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি এসবের খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার, নিয়েছি। বিশ্বজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথসে গ্র্যাজুয়েশন করে, সরকারি চাকরির পরীক্ষা দিতে শুরু করে। কিন্তু জানেনই তো স্যার, চাকরির যা অবস্থা, সংসারের চাপেই বোধহয় এই পথ। আর আসিফ? ওর ব্যাপারটা আরও আশ্চর্যজনক। ও রেডিও ফিজিক্সে বিটেক,
ও যে কেন এখানে জানি না স্যার, মুখ তো খোলাতেই পারছি না। ওর বাড়িতে কে কে আছে? মার একটা বোন স্যার, বোনের কি নাম? রুবিনা। অফিসের ঘরে গেল রাজীব। আচ্ছা পরম, আসিফ যখন কিছু বলছেই না, তখন রুবিনাকে এখানে তুলে আনলে না কেন? রুবিনাকে কেন টানছেন? ও কিছু জানে না। জানে কি জানে না সেটা না হয় ও এলেই বোঝা যাবে। পরম, আসিফের বাড়িতে লোক পাঠাও, ওর মাকেও ডাকো। এই যা করেছি আমি করেছি, ওরা কিছু জানে না স্যার। ওদের ওদের বাদ রাখুন এসবের থেকে। আপনার যা জানার আমি বলবো। এই তো লক্ষ্মী ছেলে, রেডিও ফিজিক্সে বিটেক করে এই কাজে কেন? মায়ের ক্যান্সার, টাকার দরকার। হঠাৎ করে একজন এই কাজের কথা বলে, ব্যাস এতেই এই কাজে চলে এলে? সৎ পথে আর থাকা গেল না, তাই তো? আরে সৎ পথে আমাদের সহজে কেউ বিশ্বাস করে স্যার? একদম বাজে কথা। তোমরাই নিজেদের মনে একটা ধারণা তৈরি করে নাও। যাদের সাথে হয় তারাই জানে। তোমাদের লিডারের নাম বলো। কি করো বাচ্চাগুলোকে নিয়ে? কোথায় পাঠানো হচ্ছিল ওদের? আমাকে কাজ দিয়েছিল ছোটা বলে একজন, ফোনে। মুম্বাই পাঠানো হচ্ছিল ওদের। এর বেশি আমি কিছু জানি না। আমার মা বোনকে আপনারা এর মধ্যে জড়াবেন না। এমনিতেই সালা টাকা পাইনি, মার রেডিয়েশনটা হবে না, বাঁচাতে পারবো না মাকে। আর কিছু জানি না আমি। বাচ্চাগুলোর সাথে ড্রাগ স্মাগলিংয়ের কি রিলেশন? দুটো বাচ্চার ছবি দেখিয়ে রাজীব বলল, ভালো করে দেখো, এদের চেনো? না। দেখো আসিফ, ড্রাগ পাচারের লিড ছিল আমার কাছে, কিন্তু গিয়ে পেলাম বাচ্চাগুলোকে। তোমার মাকে আমি বাঁচাতে পারি, কিন্তু তার আগে সত্যিটা বলতে হবে। আমি আর কিছু জানি না স্যার। পরম, এনজিওতে বাচ্চাগুলো কেমন আছে খোঁজ নাও আর আমাকে রিপোর্ট করো। তিন দিন পর রাত তখন 1টা। রাজীবের ফোন বাজল। ইন্সপেক্টর চক্রবর্তী। ফোনটা তুলে কিছুক্ষণ কথা বলে রেখে দিল রাজীব। তারপর ঘুমন্ত আরশিয়ার মাথায় আলগোছে হাত রেখে ডাকল, আরশি, বলো। আমাকে বেরোতে হবে, আমি লক করে দিচ্ছি। তোমার কাছে স্পেয়ার কি আছে তো? আছে, কিন্তু যাচ্ছটা কোথায়? এসে বলছি। ইন্সপেক্টর চক্রবর্তীর বলা লোকেশনে পৌঁছালো রাজীব। সেখানে যে দৃশ্য সে দেখল তার জন্য সে ঠিক প্রস্তুত ছিল না। স্যার, এক কাগজ কুড়ানি বেশ রাতে একটা কালো বড় গাড়ি আসতে দেখে, আর গাড়ি থেকে গার্বেজে কিছু ফেলতে দেখে। গাড়িটা যাওয়ার পরেই কৌতূহলবশত সে ওই জায়গায় যায়। সেখানে গিয়ে সেই বড় প্যাকেটটা দেখে। ওতে কিছু খাবার থাকতে পারে মনে করে প্যাকেটটা খুলে চমকে ওঠে। তারপর ছেলেকে ডাক দেয়। ছেলেই খবর দেয় পুলিশকে। ফরেন্সিক টিম এসেছে? হ্যাঁ স্যার, ইন্সপেক্টর ঘোষ ফরেন্সিক টিম নিয়ে এসে গেছেন। রাজীব দেখল প্যাকেটের ভিতরের জিনিস বার করেছে ফরেন্সিক টিম। সেগুলোর দিকে তাকিয়ে কেমন একটা অস্বস্তি হয় রাজীবের। প্যাকেটটায় আছে হাড় আর তাতে লেগে থাকা গুলে যাওয়া মাংস আর চামড়া। বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গেল। রাজীব বেডরুমে ঢুকতেই ঘুম ভাঙল আরশিয়ার। কফি? প্লিজ, খুব দরকার। আরশিয়া কফি বানিয়ে কাপটা রাজীবকে ধরিয়ে বলল, এবার বলো, হোয়াট হ্যাপেন্ড? আই ডোন্ট নো আরশিয়া, অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড। সবসময় এই খুন, চুরি, ডাকাতি এইসব দেখে দেখে বিরক্তি লাগছে এবার। এই প্রফেশনে আসার আগে থেকেই সেটা তুমি জানতে রাজীব। হঠাৎ এত বছর পর কি হলো? হ্যাঁ জানি, আর ইদানিং ক্রাইম রেটটা এত বেড়ে গেছে, মানুষ আর পশুর মধ্যে সেরকম তফাতই পাই না। ছাড়ো, তোমার ঘুমটা ভাঙালাম। আজ কি হয়েছে সেটা বলো। আজ যে বাচ্চাটার মিসিং হওয়ার কথা বলছিলাম, এখন কি ওর বডি পাওয়া গেল? না, ওর কিনা জানি না। ওই বস্তির কাছেই একটা প্যাকেটে একটা স্কেলিটন, ঠিক স্কেলিটনও না, কিছু হাড় আর গলা মাংস পাওয়া গিয়েছে। দেখে মনে হচ্ছে ওটা কোনো বাচ্চার। কেন জানি না আমার মনে হচ্ছে বেটা ওরা
আমি অনেক দেরি করে ফেলেছি। মানুষ এত নৃশংস, একটা বাচ্চাকে এইভাবে। উফ, এভাবে দেখে কিভাবে বুঝছো তুমি? অটোপসির রিপোর্টটা তো আসতে দাও। আশ্চর্য। ওর না হোক, অন্য কারোর তো। পুলিশ স্টেশনে ঢুকতেই ইন্সপেক্টর চক্রবর্তী বললেন, স্যার, পল্টুকে এনেছি। পাড়ায় পল্টু মস্তান বলে পরিচিত। বয়স কম হলে কি হবে, রোয়াব প্রচুর। বলেন তো একটু রোগড়ে দিই। সেই থেকে বলে যাচ্ছে আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। কোনো উত্তর না দিয়ে রাজীব ঢুকলো ভিতরে। দেখল রোগাসোগা চেহারার বছর 15-16 একটা ছেলে বসে পুলিশ স্টেশনে, গায়ে বিদঘুটে রঙের জংলা প্রিন্টের শার্ট আর সবুজ রঙের প্যান্ট। চল চল, ভালোই ভালোই বলে ফেল যা যা জানিস। মাথা খুব গরম আছে, বেশি কথা যেন বলতে না হয়। আরে কি বলবো স্যার, আমি কিচ্ছু জানি না, আপনাকে তো বারবার করে বলছি স্যার। কি ব্যাপারে জানিস না? আমি তো ওখানে কিছুই জিজ্ঞাসা করলাম না। ও আরে স্যার, তখন থেকে কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। ওই, পাকিয়ে যাচ্ছি না? পাকিয়ে যাচ্ছি? পাকানো কাকে বলে? চল চল, দেখাচ্ছি তোকে। না, দেখ, দুটো কাজ করতে পারিস। দেখ, আমি যা যা জিজ্ঞাসা করব তার ঠিকঠাক উত্তর দিবি, অথবা। রাজীব রিভলভারটা বের করে পল্টুর মাথায় ঠেকিয়ে ইন্সপেক্টর চক্রবর্তীর দিকে তাকিয়ে বলল, আগের একটা ওই খুনের কেস পেন্ডিং ছিল না, সলভ হয়নি। এনকাউন্টার করে দিয়ে ওই কেসের চার্জটা দিয়ে দিই নাকি? হ্যাঁ স্যার, তাই করুন। ওর তো সাতকুলে কেউ নেই, খোঁজও নেবে না কেউ। আরে যা বলবেন তাই করবো স্যার। স্যার মারবেন না স্যার, প্লিজ স্যার। টুসি কোথায়? স্যার স্যার আমি জানি না স্যার, সত্যি বলছি স্যার, দিব্যি করে বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। জানি না? আচ্ছা, বেশ বেশ বেশ, কি জানিস সেটা বল। ওর পিছন পিছন ঘুরতিস কেন? মানে ওই ভালো লাগতো স্যার, তাই ওকে ওই দিন বলবো বলে গেছিলাম। কিন্তু আমি জানি ওর ওই মাটা, ওই শালি আমায় বেকার ভাসাচ্ছে স্যার। চাপ, ভদ্রভাবে কথা বলবি। 8 বছরের মেয়েকে ভালো লাগতো তাই একটা দল বেঁধে রাস্তায় ধরেছিল। এমন পেটাবো তোর সব ভালো লাগা পেছন থেকে বের করে দেবো সালা। ইন্সপেক্টর, যতক্ষণ না আমাদের কাজের কিছু বলছে ততক্ষণ অবধি থামবেন না। আমি বলছি স্যার, ওই দিন টুসির মা কাজে গেলে আমি টুসির ঘরের দিকে যাই, রোজই যাই। ও পড়তে বেরোয় যখন, তখন কি ওর সাথে কথা বলি স্যার আমি। ও তেমন বলে না, শালির হেভি ঘ্যাম স্যার। হ্যাঁ, আবার আবার আমি বারণ করলাম না? এই স্যার মারবে না স্যার, খুব লাগছে স্যার। তারপর তারপর বল। স্যার স্যার একটু জল খাবো। আগে পুরোটা বলো, তারপর সব তোমায় খাওয়াবো। চল বল এবার। ওই দিন তো আর ঘর থেকে বেরোয়নি স্যার, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি ওখানে, কিন্তু দেখতে পাইনি ওকে। তারপর দুপুরে বিড়ি কিনতে গেছিলাম, তখন ওকে বেরোতে দেখলাম স্যার। দৌড়ালাম ওর পেছন পেছন, দেখলাম একটা কালো বড় গাড়িতে স্যারও উঠে গেল। কিন্তু গাড়ির ভেতর কাউকে না স্যার দেখতে পাইনি, কাজটা তোলা ছিল। পুলিশকে আগে বলিসনি কেন? আরে কেউ যদি কিছু জানতে না চায় স্যার, তাহলে পুলিশের লাফড়ায় কে পড়ে বলুন তো। গাড়ির নাম্বার দেখেছিলি? না স্যার, তবে একটা জিনিস দেখেছি, ওই গাড়ির ছবিটা তুলেছিলাম ওর মাকে দেখাবো বলে। দেখে তো মনে হচ্ছে নিজের ইচ্ছেতেই উঠছে গাড়িতে। টুসির মাকে দেখিয়েছিস ছবিটা? হ্যাঁ স্যার, ওই দিদি। ঠিক আছে, তুই আয়। পল্টু বেরোনোর পর রাজীব বলল, ভদ্রমহিলা জানতেন মেয়ে সদিচ্ছায় কারোর সাথে গেছে, তাই সাথে সাথেই পুলিশ স্টেশনে রিপোর্ট করেননি। একই সমাজে পাশাপাশি থেকে যেটা আমাদের ক্ষেত্রে আশ্চর্যের, সেটা এনারা কত সহজে মেনে নেন। 8 বছরের একটা শিশু, সে কি বা বুঝে? প্রথমে মেনে নিলেও পাড়ার লোকে নানা কথা বলবে ভেবে আর এই ছেলেটাকে চুপ করাতেই রিপোর্ট করেন। পরে মেয়ের কোনো খবর না পাওয়ায় চিন্তিত হয়ে কাজের বাড়িতে জানান। এদিকে বস্তির বাচ্চার মিসিং কেস, তাই লোকাল থানা তেমন কোনো পাত্তাই দেয়নি। ইনফরমেশনটা আগে পেলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। তার মানে ও যার সাথে গেছে তাকে ও চিনত। ওর মাকে আরেকবার ডাকা দরকার স্যার। আর ওই এনজিওর যারা ওখানে যেতেন তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে।
কিন্তু সন্দেহজনক তেমন কিছু পাইনি। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছি। আমি আপনার নাম্বারটা আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর মুখার্জির কাছে পেয়েছি। ও ইয়েস ইয়েস ইয়েস, ডক্টর মুখার্জি বলেছেন আপনার কথা। আপনি এক কাজ করুন ম্যাডাম, আপনি সন্ধ্যে 6:30টার দিকে আমার চেম্বারে আপনার পেশেন্টকে নিয়ে চলে আসুন। আসলে আমি নিজে একটু কথা বলতে চাই আপনার সাথে। ও আপনি? হুম। ওয়েল, তো আপনি চলে আসুন। সকাল হতে না হতেই রাজীব চলে গেল পুলিশ স্টেশনে। ইন্সপেক্টর ঘোষ এতক্ষণে টুসির মাকে আবার নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুও করে দিয়েছেন। ঘোষবাবু, কিছু জানা গেল? না, বলছি চেনে না। আর ছবি তো কারোর মুখ দেখা যাচ্ছে না, গাড়িটা আগে দেখেনি। তাহলে তো নিশ্চিন্ত হয়ে বসে থাকলো কিভাবে? বলছে যে ভেবেছিল মেয়ে নিজেই চলে আসবে, তো সেটা না আসায় রিপোর্ট করে। ছাড়ুন, বস্তিতে 2জন কনস্টেবল দিন। আর ওই যে বাচ্চা ছেলেটা মিসিং, ওর বাড়ির লোক এসেছে? হ্যাঁ স্যার, ওই বাচ্চাটার কাকা এসেছে। ওকে, আইল টক টু হিম। আগে পল্টুর দেখানো ছবিটা থেকে গাড়িটার খোঁজ নিন। ছেলেটির কাকা এলেন। ভদ্রলোকের শীর্ণকায় চেহারা, চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে। একটা ছেঁড়া সাদা রঙের পাজামা আর একটা ময়লা ঢিলে ডালা হাওয়াই শার্ট পরা, পায়ে একটা ছেঁড়া হাওয়াই চটি। ভিতরে এসে হাত জোর করে বললেন, বাবু, কতদিন হয়ে গেল বাবু? আবার বিল্টু কই গেল বাবু? হ্যাঁ, বিল্টুকে খুঁজে দেন, বিল্টুকে খুঁজে দেন। বাপ মা মরা ছেলে আমার। নাম কি আপনার? গোপাল মিত্তির বাবু। কি করেন? ওই লোহালক করে দোকানে মাল বই। বাচ্চাটা আপনার কে হয়? আমার দাদার ছেলে। তা বিল্টুর বয়স কত? ঠিক বলতে পারবো নি বাবু, ওই বছর 6-7 হবে। শেষ কোথায় ওকে দেখেছিলেন? সকালে আমি যখন কাজে যাই তখনও ঘরেই ছিল, আমি বেরোনোর একটু পরও বেরোতো। ও বাবু আসলে একটা চায়ের দোকানে কাজ করতো। 6-7 বছরের বাচ্চাকে কাজে পাঠান আর সেটা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে বলছেন? লজ্জা করে না আপনাদের? আপনি জানেন ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাবার অপরাধে আমি আপনাকে এক্ষুনি জেলে ভরতে পারি। জেলে গেলে তো খেতে পাবো বাবু, মাল বয়ে যে টাকা আসে তাতে দুবেলা 3টে মানুষের পেট চলে না বাবু। কি করব বলুন? বিল্টু যাওয়ার পর তো ওর টাকাটাও বন্ধ হয়ে গেছে, খাওয়াও জুটছে না পেটে। বাড়িতে বাচ্চা মেয়েটা খিদে চালায়, খিদেই চলে সারাদিন। 2টো চা আর 4টে বিস্কুট পাঠিয়ে দিন এখানে। আপনি বসুন, একটু জল খান। এক গ্লাস জল রাজীব ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। লোকটা এক ঢোকে পুরো জলটা শেষ করলো। বিল্টু ছাড়া আপনার বাড়িতে আর কে আছে? আমার মেয়ে বাবু। আপনার নিজের সন্তান? হ্যাঁ। আপনার স্ত্রী কোথায়? বাচ্চাটা যখন 1 বছর বয়স তখন পাশের পাড়ার একটা ছেলের সাথে পালিয়েছে। যেদিন থেকে বিল্টু নিখোঁজ সেদিন ও কাজে গিয়েছিল? আমি বাড়ি ফিরে ওকে দেখতে পাইনি। বিকেল হয়েও ফিরল না দেখে চায়ের দোকানে খবর নি, ও সেখানে বলে যে ও আসেনি। কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি এর মধ্যে হয়েছে যার জন্য সে বাড়ি ছেড়ে চলে গেছে, বা কেউ ওর ক্ষতি করতে পারে? আপনার কি মনে হয়? না না বাবু, বাড়িতে মানুষ বলতে তো আমি, বিল্টু আর আমার মেয়ে। মেয়েটা তো একেবারেই ছোট, আর ওকে বিল্টু খুব ভালোবাসতো। বাইরে গরিব মানুষ আমরা, বস্তিতে থাকলে ঝগড়াঝাটি হয় কখনো সখনো, তা বলে ও বাচ্চা মানুষ, ওর কি আর ক্ষতি করবে বাবু কন? আপনি মারধর করতেন? ও পালিয়ে যায়নি তো? বকাবকি করতাম মাঝে মধ্যে, কিন্তু গায়ে তো কোনোদিন হাত তুলিনি। আচ্ছা, আপনি আসুন। আচ্ছা বাবু। 1 মিনিট। উঠে পিছনে ঘুরে এগিয়ে যাচ্ছিলেন ভদ্রলোক। এমন সময় রাজীব ডেকে একটা নোট এগিয়ে বলল, নিন। এতগুলো টাকা বাবু? বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে যান, নিন। আমার বিল্টুকে আপনি খুঁজে দেন বাবু, আমি ভিক্ষে করে খাই না, কিছু কাজ থাকলে বলবেন। ভদ্রলোক বেরিয়ে যাবার পর রাজীব ইন্সপেক্টর চক্রবর্তীকে ডেকে পাঠালো। আপনি বস্তিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন,
স্যার, এই লোকটা টাকার লোভে পড়ে বেঁচে দেয়নি তো? লোকটা যদি এতটাই লোভী হতো তাহলে অন্যের বাচ্চাকে এতদিন মানুষ করতো না, আর আমার দেওয়া টাকাটাকেও রিফিউজ করতো না। আই ডোন্ট থিঙ্ক ও কিছু করেছে। বস্তির এই বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে কেন? এরাও কি তাহলে হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার? কিন্তু এরা তো একটা গ্যাংয়ে কাজ করে, ইনফরমাররা তো তেমন কিছুই বলছে না। তবে কি বড় কোনো গ্যাং? তাই যদি হয় তাহলে এরা একই বস্তি থেকে একটা বাচ্চা চুরির পর দ্বিতীয়বারও রিস্ক নিত না। তাই যদি হয় তাহলে এরা একই বস্তি থেকে একটা বাচ্চা চুরির পর দ্বিতীয়বারও রিস্ক নিত না। আচ্ছা, এই বস্তির কেউ এই চক্রের সঙ্গে যুক্ত নয় তো? কালো গাড়িটা কার? টুসি নিজে থেকেই ওই গাড়িতে উঠে পড়ল কেন? তবে কি ওদের পরিচিত কেউ? কালকের ঘটনাটা কি তবে আলাদা? হাড়গুলোর সাইজ দেখে তো মনে হচ্ছিল। হ্যাচকা এক ব্রেক মারল গাড়ির ড্রাইভার। কি চালাচ্ছিস বক্কা? সরি স্যার, দেখছেন কিরকম চালাচ্ছে গাড়িটা? একটা বড় কালো গাড়ি এলো পাথারি চালাচ্ছে। কেমন একটা খচখচ করলো রাজীবের মনে। রাজীব তাড়াতাড়ি গাড়িটার নাম্বার নোট করে ট্রাফিক কন্ট্রোল রুমে জানালো। তারপর ড্রাইভারকে বলল, গাড়িটাকে ফলো করুন। কিন্তু আশ্চর্য, পাশে পুলিশ ভ্যান থাকা সত্ত্বেও গাড়িটা একইভাবে এলো পাথারি চলছে। রাজীব গাড়ি থেকে চিৎকার করে বলল, আবে সালে রুক! ড্রাইভার এতক্ষণে গাড়িটা প্রায় পাশের গাড়ির কাছাকাছি এনে ফেলেছে। রাজীব গাড়ির জানলার দিকে তাকিয়ে আবারও চিৎকার করলো, আবে সামনে দেখ! ও মাই গড! গাড়িটার গেটের কাছাকাছি নিয়ে চলুন। জানলা বন্ধ হলেও স্পষ্ট দেখা যাচ্ছে ড্রাইভারের সিট খালি। কাছাকাছি যেতেই নিজের গাড়ির দরজা খুলল রাজীব। চলন্ত গাড়ি থেকে হাত বাড়িয়ে পাশের গাড়ির গেটটা খোলার চেষ্টা করলো। গাড়িটা এলো পাথারি এগোতে লাগলো। রাজীব এবার নাগাল পেল গেটটার। হ্যাচকা টান মারল গেটে। গেটটা খুললেও হাত থেকে ফসকে গেল। চোখটা ধাঁধিয়ে গেল রাজীবের। চোখের সামনে অন্ধকার হয়ে গেল। আবছা চোখে মনে হলো গাড়িটা ধাক্কা খেল কিছুর সাথে। জ্ঞান ফিরল হাসপাতালের বেডে। চোখ খুলতেই দেখল সামনে বসে আরশিয়া। বাচ্চাটা? আরশিয়া মাথা নাড়ল। রাজীবের কপালে একটা বিরক্তির ভাঁজ পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিল। ওর মাথায় তখনও ব্যান্ডেজ। একটা চিনচিনে ব্যথা অনুভব করল। ইতিমধ্যে ভিতরে এলেন ইন্সপেক্টর ঘোষ। স্যার, ফিলিং বেটার? উফ, আপনি তো ভয় পাইয়ে দিলেন স্যার। ওই 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 গাড়ির ব্যাক সিটে দড়ি দিয়ে বাচ্চাটাকে বাঁধা ছিল। হি ইজ নো মোর স্যার। হ্যাঁ, আমি বাচ্চাটাকে দেখেছি, গাড়ির দরজাও খুলেছিলাম, কিন্তু কিন্তু তারপরে যে কি হলো মনে করতে পারছি না। আমি গাড়িতে কোনো ড্রাইভারকে দেখতে পাইনি। এটা কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব এটা? হ্যাঁ স্যার, ড্রাইভার ছিল না, স্টার্ট করে ছেড়ে দিয়েছিল, তাই এলোপাতাড়ি চলছিল গাড়িটা। তার মানে যে এটা করেছে সে নিশ্চয়ই কাছেই ছিল আর পুরো ঘটনাটা দেখছিল। আপনি খুঁজেছেন? হ্যাঁ স্যার, কিন্তু কাউকে পাওয়া যায়নি। স্যারকে ওষুধ দিতে হবে এবার। আপনি যদি প্লিজ একটু বাইরে যান খুব ভালো হয়। ইয়েস শিওর ম্যাম, স্যার, টেক কেয়ার। ইন্সপেক্টর ঘোষ বেরিয়ে যেতে আরশিয়া ওষুধ হাতে এগিয়ে এলো। নাও ওষুধটা খাও। আমায় কথা বলতে দিলে না কেন? আমি বলছি, গাড়িটা বোধহয় কোথাও ধাক্কা খেয়ে জ্বলে যায়। আশেপাশের লোকজন আগুন নেভালেও বাচ্চাটা মারা গেছে। পুলিশ যতক্ষণে পৌঁছয় আশেপাশে কেউ ছিল না। তোমার গাড়িটাও রাস্তার ধারে ধাক্কা খায়। ড্রাইভার দাদা বেশ ইনজিওর্ড, আইসিইউতে আছে। আমি এইটুকু জানি, বাকি তুমি জয়েন করলে জানবে। আমার রেস্ট নেওয়ার সময় নেই আরশিয়া। একের পর এক বাচ্চা মিসিং হচ্ছে। আমরা জানি না এই বাচ্চা দুটোই ওই বস্তির মিসিং বাচ্চা কিনা, তবে আমারও মন বলছে এই বাচ্চা দুটোই ওই বস্তির। আহ রাজীব, তুমি একটু বিশ্রাম নাও প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে না হয় ভেবো এসব। কাল কথা হবে।
আমি যে একটু বাড়ি যাব। এনজিও থেকে ফোন আসতেই সেখানে গেল পরম। পৌঁছানোর সাথে সাথেই এনজিওর ওই ব্রাঞ্চের হেড অনিন্দিকে বেশ একটু উদ্বিগ্ন মনে হলো। পরমকে দেখেই বললেন, চলুন আমার সাথে। এত এমার্জেন্সি কেন ডাকলেন? কি হয়েছে? যাদেরকে আপনারা এনেছিলেন ওদের কয়েকজন পেট ব্যথার কথা বলছে কাল থেকে। আজ ডক্টর আসেন চেক আপে। আপনি চলুন, দেখাচ্ছি। ভিতরের একটা ঘরে একটা ছেলেকে ডাকলেন অনিন্দিতা। সঞ্জীব, একবার এদিকে শোনো। ছেলেটা আসতেই তাকে পাশের একটা ঘরে নিয়ে গেলেন। পরমকেও আসতে বললেন সেখানে। তারপর বাচ্চাটাকে একটা খাটে দেখিয়ে শুতে বললেন। বাচ্চাটা জামাটা তুলে পেটের একটা অংশ দেখিয়ে বললেন, এই দেখুন। পরম দেখল ছেলেটার পেটের একটা জায়গায় বেশ খানিকটা কাটা দাগ, সম্ভবত কোনো অপারেশনের চিহ্ন। ওর কোনো অপারেশন হয়েছে? শুধু ওর নয়, এই দাগ ওদের সবার পেটে আছে। অর্গ্যান ট্রাফিকিং? প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তা নয়। তাহলে? কি হয়েছে হঠাৎ এভাবে? কেন আসতে পারি না? ডক্টর সেন ভদ্রমহিলার শাড়ি আর ব্লাউজের মাঝখানে অনাবৃত নরম কোমরটাকে দৃঢ় আলিঙ্গনে বেঁধে টান দিলেন নিজের দিকে। তারপরই আরেক হাতে মহিলার কপালের চুলগুলো সরিয়ে বললেন, আমি কি তাই বললাম? বলো কি হয়েছে? রনি আজ আবারও ওরকম অদ্ভুত আচরণ করেছে। আমি আর পেরে উঠছি না ওকে নিয়ে। ওহ, আবার কি নতুন কোনো দুষ্টুমি করলো? ভালো লাগছে না আমার। তুমি তুমি কেন বুঝতে পারছো না? এটা ঠিক দুষ্টুমি নয়। ও আজ আমার প্রিয় বিড়ালটাকে মেরে ফেলেছে। তুমি জানো, আগের দিন ও নিজের বানানো একটা অদ্ভুত জিনিস দিয়ে বাড়ির পোষা পাখিটাকে মেরে ফেলেছিল। এবারেও তুমি বলবে এটা ওর দুষ্টুমি? তুমি কি ওর সাথে কথা বলেছো? বলেছি। ও বলছে ও দেখতে চেয়েছিল যে ওই জিনিসটা সত্যিই কোনো ক্ষতি করে কিনা। কিন্তু এটা তো ঠিক নয়, বলো? আমার মনে হয় সেই ঘটনাটার পরেও ও এরকম করছে। দেখো, আমার মনে হয় না এই ব্যাপারটার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে বলে। দেখো, হি ইজ এ ব্রিলিয়েন্ট চাইল্ড। ওর বয়সে এরকম ক্রিয়েটিভিটি, সেটা কজনে দেখতে পাবে তুমি? এই ধরনের বাচ্চারা একটু অন্যরকম হয়। আমি কথা বলবো ওর সাথে। একদিন নিয়ে এসো না ওকে, দেখেও তো না অনেক দিন। আর ওর মা তো আমার ওষুধ খেয়েই সুস্থ হলো, আর ও হবে না? আমার কথা শুনলে তো আনবো। ছাড়ো এসব। আমি আসার আগে বসে বসে কি ভাবছিলেন ডাক্তারবাবু? জানলা দিয়ে দেখলাম। আমার ভাবনায় কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই। মনে আছে প্রথম যেদিন এলে? মনে থাকবে না? তুমি তখন না সামলালে আমি হয়তো নিজেকে সুস্থ রাখতে পারতাম না সেই সময়। বলেছিলাম না, ওগুলো ভাবার কোনো দরকার নেই। ভালো সময়টা মনে রাখবে সব সময়। ভালো থাকার এইটাই সব থেকে বড় ওষুধ, বুঝলে? ঈশিতার নরম ঠোঁট দুটোকে নিজের ঠোঁট দিয়ে শুষে নিলেন ডক্টর সেন। অনেক দিন দুজনকে না পাওয়ায় তৃষ্ণার্ত দুটো শরীর আবারও এক হলো। আরশিয়া হাসপাতাল থেকে বেরিয়ে ঘরে ঢোকার পরেই কলিং বেল বাজল। দরজা খুলল আরশিয়া। আরে ঘোষবাবু যে, কি ব্যাপার? আনঅফিসিয়ালি একটা হেল্প চাই ম্যাডাম। ফরেন্সিক রিপোর্ট এসেছে, তাই তো? আর আপনার কিছু একটা খটকা লেগেছে। বুঝে গেলেন? আপনার না ফরেন্সিক নয়, আমাদের ডিপার্টমেন্টেই থাকা উচিত ছিল। কি আর করব বলুন, আপনাদের স্যার থাকতে সে আর আমার হলো কই। ম্যাডাম, বলছি যে শীতের দিনে চা হলে একটু মন্দ হতো না? একটু হবে নাকি? তারপর না হয় কাজের কথায় আসবো। এ বাবা, আমারই জিজ্ঞেস করার কথা। এক্সট্রিমলি সরি। একটু বসুন, এক্ষুনি আনছি।
আরে ম্যাম, আমার সাথে অত ফর্মালিটি কিসের? বসছি, আমি বসছি। একটু পরেই আরশিয়া চা নিয়ে এলো। এবার বলুন ঘোষবাবু, কি ব্যাপার? ওই দুজনের পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে ম্যাডাম। বাট অফিসিয়ালি আই এম নট ইন দিস কেস। হ্যাঁ জানি ম্যাডাম, জানি সেটা। আমি কেসে আপনাকে ইনভলভড হতে বলতেও পারি না, বাট ক্যান ইউ হেল্প আস আনঅফিসিয়ালি? ওকে, লেট মি সি হাউ ক্যান আই হেল্প ইউ। বেশ, আপনি এই ফটোগুলো একটু দেখুন ম্যাডাম, একটু খটকা লাগছে আমার। ইন্সপেক্টর ঘোষ ফাইল খুলে কিছু ফটো বের করলেন। বেশ খানিকক্ষণ গভীর মনোযোগ দিয়ে ফটোগুলো দেখে আরশিয়া বলল, এরা দুজনেই তো বাচ্চা। ওই বস্তির মিসিং বাচ্চা দুটোই কি এরা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম। ওই প্রথম জনের ডিএনএ টেস্ট হয়েছিল, মায়ের সাথে ম্যাচ করেছে। হ্যাঁ, ওই বস্তির বাচ্চা মেয়েটাই এটা। আর ওই গাড়ির বাচ্চাটা, ওকে আইডেন্টিফাই করা গেছে? ফেস ইনট্যাক্ট নেই ম্যাডাম, কিন্তু ওর কাকা বলছে যে ওই মনে হয়। ফরেন্সিকে মনে হয় বলে কোনো কথা হয় না ঘোষবাবু। ডিএনএ টেস্ট করান, আর ওর ওই কাকার সাথে ম্যাচ করুন। ওর তো শুনেছিলাম মা বাবা নেই। কাকার সাথে ডিএনএ ম্যাচ করাবো? ওফো, এটা তো আপনাদের ফরেন্সিক এক্সপার্টদের বলা উচিত। এ কি, যখন ভিকটিমের মা বাবা মিসিং হয় বা মারা যায়, আমরা ক্লোজ রিলেটিভ, কাকা পিসি এদের সাথে ডিএনএ ম্যাচ করাই। ইয়েস, দ্য রেজাল্টস আর নট অ্যাজ পারফেক্ট অ্যাজ দ্য মাদার অর দ্য ফাদার, বাট উই ক্যান গেট অ্যান অ্যাসিওরেন্স, রাইট? যেহেতু ওর কাকা ওকে অলরেডি আইডেন্টিফাই করেছে, এটায় কাছাকাছি ম্যাচ করলে আপনারা পুরোপুরি অ্যাসিওর হবেন, বুঝলেন? হ্যাঁ ম্যাডাম, আমি কথা বলছি তাহলে ফরেন্সিক টিমের সাথে। প্রথম জনের কজ অফ ডেথ ডিউ টু কেমিক্যাল বার্নিং, তাই তো? কিন্তু রিপোর্টে তো বার্নিং লিখেছিল ম্যাডাম। কিন্তু এখানে শুধু বার্নিং লেখা কেন? ইয়েস ম্যাডাম, এই যে দেখুন। ফরেন্সিক এক্সপার্ট কি নতুন জয়েন করেছে নাকি? মানে? বলছি এই রিপোর্টটা যে বানিয়েছে সে কি নতুন? আরে ম্যাডাম, দিল্লির মতো এখানে সব কিছু অত অ্যাডভান্স নয়। না আছে ভালো ল্যাব, না ঠিকঠাক ইকুইপমেন্ট, ওর লোকজনও অনেক রিল্যাক্ট্যান্ট। Well, there are mainly two types of burn. One is thermal and the other is chemical. দুটোতেই ইনজুরি প্যাটার্ন, মানে যে ফোসকাটা ফর্ম হয় সেটা আলাদা হয়। নিজের ল্যাপটপটা খুলল আরশিয়া। সেখানে একটা পুরনো কেসের ভিকটিমের টিস্যু হিস্টোলজির ছবি ইন্সপেক্টর ঘোষকে দেখালো। দেখুন, এখানে ভিকটিম গায়ে আগুন লেগে মারা যায়। Look at the type of the blisters. And now look at this one. রাইট, দুটো আলাদা লাগছে। ঠিক। দিল্লির যে কেসের জন্য আমি কলকাতায় এসেছিলাম, মনে আছে আপনার? ওই স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাশনের কেসটা? ওটা কি করে ভুলবো ম্যাম, ওটার থেকেই তো আপনার আর স্যারের ফ্যান হয়ে গেছি আমি। ওটাও তো কেমিক্যাল বার্নিং ছিল। আমরা যদিও বডি পার্ট পাইনি, পেলে হয়তো ফোসকাটা এই টাইপের হতো। আচ্ছা, তাহলে কি এটাও এসএইচসি ম্যাম? ওয়েল, আই ডোন্ট থিঙ্ক সো, কারণ বাচ্চাটা 15 দিন আগে মিসিং হয়। মাত্র 15 দিনে এমন কিছু সম্ভব নয়, আই গেস। তাছাড়া বাচ্চাটার পুরো স্কেলিটন আর বেশ কিছু অংশ গুছিয়ে রাখা হয়েছে গার্বেজে। দ্যাট মিনস আরও একটা বাচ্চা মিসিং এবং সম্ভবত মৃত। হ্যাঁ ম্যাম, কি বলছেন? বস্তি সিল করুন ঘোষবাবু, না হলে আরও বাচ্চা মরবে। না না ম্যাম, বলছি যে এটা কেন ভাবছেন আপনি? First murder, body found in the garbage, came in a big black car. And the second murder, body found in a big black car. যে প্রথম বডি দেখেছে সে গাড়িটা আইডেন্টিফাই করেছে ম্যাম, সেম কার। সিসিটিভি ফুটেজও চেক করা হয়েছে। That means the person want us to follow his clue. দেখুন, সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার দেখা যায়নি। মোস্ট প্রবাবলি ও ওই জায়গাটা পছন্দ এই জন্যই করেছিল যে আমরা খুব সহজে গাড়িটা ট্রেস করতে পারবো না,
बिकॉज वी आर नॉट लाइक सोनी सीआईडी के चुटकी में सारे शहर का ब्लैक सुमो ढूंढ लेंगे। तो उसने क्या किया, कार हमें खुद से भेज दी ऐसे टाइम पे जब राजीव पुलिस स्टेशन से निकला। পয়েন্ট তো আছে ম্যাডাম। গট মাই পয়েন্ট? খুনি চাইলে বডি পুরো পোড়াতে পারতো, কিন্তু সেটা করেনি। না, সে হয়তো সময় পায়নি। কিন্তু আপনি যে বললেন খুন বডি পাওয়ার 3 দিন আগে হয়েছে, তাহলে যথেষ্ট সময় ছিল ঘোষবাবু। হ্যাঁ, সেটাও তো ঠিক। আচ্ছা, গাড়ির মালিকের খোঁজ মিলল? না ম্যাডাম, খোঁজা হচ্ছে। সেকেন্ড ভিকটিমের পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? The second one died because of the inhalation of the HCN gas. HCN গ্যাস কোথা থেকে এলো গাড়ির ভেতরে? আরে ফুল রিয়াকশন সেট আপ ওয়াজ দেয়ার ম্যাডাম। একটা ছোট বাক্স ছিল, একটা পাইপ ছিল যেটা দিয়ে গ্যাস বের হয়েছে। ওই বক্সে কি কি কেমিক্যাল পাওয়া গেছে জানা গেছে? ওই তো ফরেন্সিক বলল যে সোডিয়াম সায়ানাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইজিয়েস্ট রিয়াকশন টু ফর্ম HCN। এই জন্য গাড়ির দরজা খুলতেই রাজীবের চোখ ধাঁধিয়ে যায়। A small amount of HCN causes dizziness and in confined places it is deadly. কত কষ্ট পেয়েছে বাচ্চাটা রে। We have to find that bastard. আচ্ছা ঘোষবাবু, is there any sexual assault? না ম্যাডাম। জানোয়ারটা তাহলে মারছে কেন বাচ্চাগুলোকে? সেটাই তো, কোনো শত্রুতার অ্যাঙ্গেলও নেই। আর টাকার জন্য কিডন্যাপ সেটাও নয়। ইন্সপেক্টর ঘোষের কথাটা শেষ হতে না হতেই দরজার বেল বাজল। আরশিয়া ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন আবার কে এলো? বাচ্চাটার পেটের ইউএসজি রিপোর্ট অনিন্দিতা পরমের হাতে দিল। দেখুন। পরম এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। বাচ্চাটার অন্ত্রের ভিতর একটা পকেট। পকেটটা রিপোর্টেই দেখতে পাই, তারপর ওতে কি আছে জানার জন্য ইউএসজি আর এমআরআই করাই, তখন জানতে পারি ওর মধ্যে কি আছে। আর এটা একজনের নয়, আপনারা যাদের নিয়ে এসেছিলেন সবার একই রিপোর্ট। কি আছে? এমআরআই রিপোর্টটা পরমের হাতে এগিয়ে দিল অনিন্দিতা। আপনি নিজেই দেখুন। তার মানে স্যার ওয়াজ রাইট, এটা একটা ড্রাগ ট্রাফিকিং চক্র। শিশু পাচার না, পাচারের মাধ্যমেই বাচ্চাগুলো। দরজাটা খুলতেই আরশিয়া দেখল নিচে রাখা আছে একটা গিফট বক্স। কে দিল এটা? বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে গেল খানিকটা। না, কেউ নেই। বাবা পাঠায়নি তো? সাথে সাথেই ফোন করলো। হ্যালো বাবা। হ্যাঁ রে মা, আমি ফোন করতেই যাচ্ছিলাম তোকে। হ্যাঁ, কেমন আছিস তুই? রাজীব ভালো আছে তো? আর কবে আসবি এখানে? সব ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, তুমি কি কিছু পাঠিয়েছো, মানে কোনো পার্সেল বা কিছু? আমি কই না তোরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন রাখো, আমি পরে কথা বলছি। ইন্সপেক্টর ঘোষ এসে জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম ম্যাডাম? নো নাথিং। এই পার্সেলটা কেউ একটা পাঠিয়েছে। কি? সোফায় বসেছিলেন ভদ্রলোক। আরশিয়া দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতে তার হাতের বাক্সটা দেখলেন। এ তো গিফট ম্যাডাম। আপনার পরিচিত কেউ দিয়েছে নিশ্চয়ই? আমার কোনো বন্ধু এভাবে দরজায় কেন গিফট রেখে যাবে? স্ট্রেঞ্জ। তাহলে নির্ঘাত স্যার। স্যার? বাবা, আপনাদের স্যার যদি এত রোম্যান্টিক হতো তাহলে তো হয়েই গেছিল ঘোষবাবু। যাই হোক, দেখি কি আছে। ঘোষবাবুর সাথে কথা বলতে বলতে বাক্সটা খুলল আরশিয়া, কিন্তু খোলার পর নিশ্চল পাথরের মতন দাঁড়িয়ে রইল। হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল আরশিয়ার। হাতটা কাঁপতে থাকল, তারপর হাত থেকে পড়ে গেল বাক্সটা। কি হলো ম্যাডাম? হ্যাঁ, আরে কি? আরশিয়া এতক্ষণে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়েছে। বাক্সে রাখা একটা হাতের তালু, রক্তশূন্য। দেখে মনে হচ্ছে সেই হাতের সম্পূর্ণ রক্ত যেন কোনো হিংস্র দানব শুষে নিয়েছে।
হাতের আঙুলগুলো ঠিক যেন ভিক্টরি চিহ্নের মতন সাজানো। বাক্সটা হাত থেকে পড়ে যাওয়ার পরও হাতটা ওরকমই আছে। কবজি থেকে বাকি হাতটা নিখুঁতভাবে কাটা, অত্যন্ত যত্নে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর বাক্সের ঢাকনার সাথে আটকানো চিরকুটটা খুলল আরশিয়া। তাতে লেখা, স্টপ মি ইফ ইউ ক্যান আরশিয়া, another victory on my side. It's 3-0 count. Let's see who's next. Bloody pervert! আমায় চ্যালেঞ্জ করছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মেরে। কিন্তু আপনি কেন ম্যাডাম? আপনি তো এই কেসের সঙ্গে যুক্ত নন। ক্যালকাটা পুলিশের সাথেও নেই আপনি। সত্যি তো, আমি কেন কেন আমার জন্য কেউ এই বাচ্চাগুলোকে মারবে? হোয়াট দ্য হেল? 3-0 কাউন্ট কেন? তার তার মানে তার মানে আরও একজন? তাহলে এই হাতটা যার, সেও কি মৃত? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। খবরটা পেয়ে আর হসপিটালে শুয়ে থাকা চলে না। বন্ডে সই করে রাজীব বেরিয়ে পড়ল হসপিটাল থেকে। এবার মিসিং কে? 3-0 মানে কি? এত নৃশংস কিভাবে হতে পারে কেউ? কোন দিকে যাচ্ছে এই কেস? আরশি কেন? যে এসব করছে সে আরশিকে চেনে, কিন্তু কিভাবে? সবকিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে ইন্সপেক্টর চক্রবর্তীর ফোন এলো। স্যার স্যার পল্টু মিসিং 2 দিন ধরে। কোথায় গেছে কেউ বলছে দেখেনি। ওর তো আবার এমনিতেও কেউ নেই, তাই কেউ কিছু রিপোর্টও করেনি। ফোনটা রেখে রাজীব বেরোতে যাবে, আবারও ফোনটা বেজে উঠল। রাজীবের ডেপুটি জেনারেলের ফোন। হ্যালো স্যার। Hello, Rajiv. I need to talk with you about the case you are handling. Come right now, if possible. ওকে স্যার, আই এম অন মাই ওয়ে। প্রতিটা বাচ্চার রিপোর্ট নিজে চেক করলো পরম। ডাক্তারের কাছে নিয়ে আবারও স্ক্যান করল। ডক্টর বললেন, এগুলো বের না করলে এবার ইনফেকশন হবে, কিন্তু বাচ্চাগুলোর একবার অপারেশন করা হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয়বার অপারেশন মানে হাই রিস্ক, কিন্তু এগুলো ওদের শরীরে থাকা মানে অন্য সংশয়ও থেকে যায়। হ্যাঁ, বেশ কয়েক কোটি টাকা ড্রাগ রয়েছে ওদের শরীরে, তাই ওই জানোয়াররা ওদের খোঁজে আবার আসবে। না, স্যারের সাথে কথা বলা দরকার। এভাবে এতগুলো বাচ্চার প্রাণ নিয়ে রিস্ক নেওয়া যাবে না। যা করার তাড়াতাড়ি করতে হবে, আর সিকিউরিটি বাড়াতে হবে এখানে। কলকাতা পুলিশের ডেপুটি জেনারেল সুব্রত সান্যাল, বয়স 59, লম্বা চেহারা। বয়সের জন্য চেহারায় সামান্য মেদ সংযোজন হলেও চেহারা দেখে বোঝার উপায় নেই যে আর 1 বছর বাদে রিটায়ারমেন্ট। দরজায় নক করে দরজাটা আলতো খুলল রাজীব। স্যার, মে আই কাম ইন? Oh, come in. দরজার দিকে মুখ করে বসে আছেন সুব্রত সান্যাল, আর ঠিক সামনে বসে এক মহিলা। রাজীব সামনে যেতে ভদ্রমহিলাকে দেখিয়ে বললেন, Madam, he is our officer, Rajiv Chatterjee. উনি দিল্লি স্পেশাল ব্রাঞ্চে ছিলেন, রিসেন্টলি কলকাতায় পোস্টেড, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট সুটেবল পার্সন ফর দিস কেস। রাজীব, শি ইজ মিসেস মুখার্জি, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 10, রাইট? আর আমি তোমার স্যারের সঙ্গে কথা বলেছি। যে কেসের জন্য তোমরা এসেছিলে ওই কেসটা পরম দেখবে, আর টাইম টু টাইম তোমায় রিপোর্ট করবে। আর এটা তোমার দায়িত্ব। কোন কেসটা স্যার? যেটায় তুমি অলরেডি কিছুটা যুক্ত হয়ে গেছো, ওই মিসিং চাইল্ডের কেসগুলো। রাজীব বুঝতে পারল ইনি সেই মহিলা। এনার চাপেই এই কেসটা গতি পায়। ভদ্র মহিলার দিকে তাকালো রাজীব। বয়স বাড়লেও চেহারাটা সুন্দরভাবে ধরে রেখেছেন। হ্যালো ম্যাম। কাজের কথায় আসি। আমার ওয়ার্ডে একের পর এক বাচ্চা মিসিং। আপনি তো বেশ কিছুদিন হলেও দেখছেন কেসটা।
আপনার অনেক নামও শুনেছি, কিন্তু প্রোগ্রেস কই? একের পর এক বাচ্চা মারা যাচ্ছে মিস্টার স্যান্যাল। কি করছেন আপনার এই অফিসার? হি ইজ ডুইং হিজ বেস্ট ম্যাম। তাই জন্য এত বড় অ্যাক্সিডেন্টের পরেই হসপিটাল থেকে ও সরাসরি ডিউটি জয়েন করেছে। উই উইল ক্যাচ দ্যাট বাস্টার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্লিজ গো অ্যান্ড ডোন্ট ওয়ারি। যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হবে এসব। সামনে মিউনিসিপ্যালিটির ইলেকশন। এই মুহূর্তে এই ধরনের ঘটনা আমার ইমেজের জন্য কতটা খারাপ বুঝতে পারছেন নিশ্চয়ই। সো প্লিজ আজ উঠি। ভদ্রমহিলা বেরিয়ে যাওয়ার পর ডিআইজি সান্যাল বললেন, বুঝতেই পারছো, দ্যার ইজ আ হিউজ প্রেশার অন মি। আর উনি ওপর মহলের চাপও তৈরি করেছেন, আর মিডিয়া তো আছেই। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। স্যার, মি অ্যান্ড মাই টিম উইল ট্রাই আওয়ার বেস্ট। আপনি অফিসিয়ালি যখন আমাকে কেসটা দিয়েছেন, আমিও শেষ দেখে ছাড়ব। আই ওয়ান্ট দ্য রেজাল্টস। আমার সামনে রিটায়ারমেন্ট, নতুন কোনো ঝামেলা চাই না আমি। ওকে, তুমি আসতে পারো। ইয়েস স্যার, জয় হিন্দ। পুলিশ স্টেশন পৌঁছাতে ইন্সপেক্টর চক্রবর্তী বললেন, স্যার, এত তাড়াতাড়ি চলে এলেন আপনি? যে বডি পার্টটা পাওয়া গিয়েছিল ওটা ডিএনএ টেস্ট হয়েছে? টেস্ট রিপোর্ট আসেনি এখনও, তবে বিকেলের মধ্যে চলে আসবে। বসুন, আপনি বসুন স্যার। বসার সময় কোথায় চক্রবর্তী বাবু? চাপ দিন, চাপ দিন, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট বের করুন। দ্য বাস্টার্ড ইজ লুকিং ফর অ্যানাদার টার্গেট। বাট হোয়াই আরশিয়া? শি ইজ নট ইভেন ইন দিস কেস। সেটা তো আমিও ভাবছি স্যার। আসলে ম্যাডাম খুব ভয় পেয়েছেন, আপনি একবার বাড়ি যান স্যার। এটা ঘরে যাওয়ার সময় নয়। শি ক্যান টেক কেয়ার অফ হারসেলফ। প্রতিটা বাচ্চা মার্ডার হচ্ছে অদ্ভুত রকমভাবে। এবারেও যে হাতটা পাঠিয়েছে, আরশিয়া বলল রক্ত শূন্য। এক ফোঁটাও রক্ত নেই, আমিও দেখেছি। ম্যাডাম বলেছিলেন এও মনে হয় না বেঁচে আছে, নিখুঁতভাবে কাটা। ব্লাডি সাইকো। পাক্কা সাইকো স্যার, পাক্কা সাইকো। না টাকা পয়সার ডিম্যান্ড, না ট্রাফিকিং, অকারণে মেরে ফেলছে বাচ্চাগুলোকে। মনে হচ্ছে এতেই তার আনন্দ। আচ্ছা স্যার, আচ্ছা মানে এরকম নয় তো যে এটা হয়তো ম্যাডামের এমন কোনো কেসের আসামি যাকে ম্যাডাম শাস্তি দিয়েছিলেন, আর কোনোভাবে ছাড়া পেয়ে সে হয়তো ম্যামকে চ্যালেঞ্জ করছে? ইয়েস, ইউ আর রাইট। এটা তো আমি ভেবে দেখিনি। কিন্তু ফরেন্সিক ডক্টরের নাম বাইরের কারোর জানার তো কথা নয়। তাও আমি এখনই আশিয়াকের পুরনো সব কেসের ফাইল দেখতে বলছি, দেখি কি পাওয়া যায়। কিন্তু যদি সাইকো হয়, দেন হোয়াট ইজ দ্য প্যাটার্ন, সেটা বের করা জরুরি। খানিকক্ষণ বিক্ষিপ্ত পাইচারি করল রাজীব। তারপর চেয়ারের পেছনে ব্ল্যাকবোর্ডে গিয়ে লিখল, ফার্স্ট মিসিং 9th December, ডেথ 18th, গ্যাপ 9 days. Second missing 15th December, death 24th December, gap 9 days. Third missing 21st December, body part found 31st December. যদি ধরে নেই 30th মারা গেছে, দেন গ্যাপ এক্স্যাক্টলি 9 days. তার মানে এই বাচ্চাটাও মারা গেছে। স্যার, লোকটা না বিজোড় সংখ্যা নিয়ে খেলছে। সব তারিখ দেখুন, 3-এর মাল্টিপ্লিকেশন। 3 into 3 equal to 9th December. 3 into 5 equal to 15th December. 3 into 7 equal to 21st December. যদি এই সিকোয়েন্সে চলে তাহলে 3 into 9 equal to 27th December. In that case, এই তারিখেও কেউ মিসিং হয়েছে। কিন্তু তাই যদি হবে, 27শে ডিসেম্বর যিনি মিসিং হয়েছেন তার মৃত্যুর তারিখ তাহলে 9 দিন পর, মানে 5th January. Yes, আজ 1st January. We have exactly 4 days to stop him. কিন্তু তার আগে 27 তারিখে মিসিং কে সেটা বের করতে হবে। ইন্সপেক্টর ঘোষ, আশেপাশের সমস্ত থানা থেকে 27, 28, 29 আর 30
এই 4 দিনে 18-র কম বয়সের যে সমস্ত বাচ্চা মিসিং হয়েছে তাদের খোঁজ নিন। আর ইন্সপেক্টর চক্রবর্তী, আপনি এই বস্তিতে খোঁজ নিন। আর এনজিওর লোকেরা কোথায়? যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডাকুন। আই হ্যাভ টু টক উইথ দ্যাম। আর ওই যে ব্ল্যাক গাড়িটা, ওর ওনারের খোঁজ পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম। গাড়িটা কোনো অনিরুদ্ধ সেন নামের এক ব্যক্তি, যিনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। বাড়ি লেক টাউনে। এখন অবশ্য বাড়িটা পরিত্যক্ত, কেউ থাকে না সেখানে। ওনার কোনো রিলেটিভ? টিল নাও নো ক্লু স্যার। দেন প্লিজ গেট দ্য ক্লু। দরজার সামনে দাঁড়িয়ে পরম বলল, স্যার বুঝতে পারছি আপনি খুব ব্যস্ত, তাও একটা ব্যাপারে আপনার সাজেশন দরকার। ওই কেসটা আপাতত তুমিই হ্যান্ডেল করবে পরম। স্যার বলেছেন তো? হ্যাঁ স্যার, কিন্তু রিপোর্ট তো আপনাকেই করব। অবশ্যই। বলো, প্রোগ্রেস কতদূর? পরম কতগুলো কাগজ রাজীবের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি এই এই এটা দেখুন। মানে? গিভ প্রোটেকশন টু দেম ইমিডিয়েটলি। বাচ্চাগুলোর শরীরে কয়েক কোটি টাকার ড্রাগ রয়েছে, সেগুলো বের না হওয়া পর্যন্ত ওরা ওদের টার্গেটে থাকবে। স্যার বাচ্চাগুলোকে কি করব? ডক্টর বলছে ওগুলো ওদের শরীরে রাখা যাবে না আর বেশি দিন, যদিও আবার অপারেশন করাও রিস্কি। দেখো, কিছু সময় এমন আসে যখন তোমাকে ভুল আর কম ভুলের মধ্যে বেছে নিতে হবে। এক্ষেত্রে এদের অপারেশনটা ওই কম ভুল, তাই এখন ওটাই করতে হবে। না হলে তো নিশ্চিতভাবে বাঁচবে না বাচ্চাগুলো, তাই নয় কি? ইয়েস স্যার। ঘরে ফিরে বারান্দার ইজি চেয়ারে বসলেন মিসেস মুখার্জি। আজ এতগুলো বছর পর এত অর্থ, এত সম্মান, সবই অর্থহীন। সেদিনের সেই মেয়েটা আজ এতটা অসহায়। এক লহমায় আমার এতদিনের সমস্ত প্রতিপত্তি ধুলোয় মিশে যেতে পারে। ভাবতেই পারছি না আমি। আর কত শাস্তি পাবো আমি? হ্যাঁ, ভুল করেছি আমি, কিন্তু আমার সাথেও কি কম কোনো অন্যায় হয়েছিল? সেই দিনের সেই ভুলটা না করলে আজকে এভাবে বাঁচতে পারতাম আমি? আমার ভুলের শাস্তি স্বরূপ আমারই রোপিত বীজ আজ মহিরু হয়ে আষ্টে পৃষ্ঠে বাঁচছে আমাকে। কিন্তু আর কি কোনো উপায় ছিল আমার কাছে? রুখে না দাঁড়ালে আমার জীবনের প্রতিটা রাত সেই প্রথম রাতের ভয়াবহতার মতোই গ্রাস করতো আমাকে। আজও চোখ বুঝলে চোখের সামনে ভেসে ওঠে সেই রাত, যে রাতের দমকা হাওয়ায় তছনছ হয়ে গেছিল আমার জীবন। সেই রাত আজও তাড়া করে বেড়ায় আমাকে। 18 বছরের মেয়ের বিয়ে হয়েছিল সম্ভ্রান্ত পরিবারে, কলকাতার নাম করা শিল্পপতির সাথে। বয়সের অনেকটা তফাৎ ছিল, কিন্তু বাবমা ছাড়া একটা মেয়েকে হতদরিদ্র মামা আর কতদিনই বা খাওয়াবেন? তার উপর বড়লোক বাড়ির সম্বন্ধ, তাই তড়িঘড়ি সারা হয় বিয়েটা। বৌভাতের অনুষ্ঠান মিটে যাওয়ার পর বাড়ির লোকজন একটা বড় ঘরে ঢুকিয়ে দেয় ওকে। এত বড় বাড়ি আগে দেখেনি সে। ঘরের মাঝখানে একটা রাজকীয় খাট, অপূর্ব কারুকার্য তাতে। আজ খাটের চারিদিকে ঝোলানো হয়েছে রজনীগন্ধা, বিছানায় ছড়িয়ে রয়েছে অসংখ্য গোলাপের পাপড়ি। সারা ঘর ভরে রয়েছে ফুলের গন্ধে। মেয়েটা অবাক চোখে দেখতে থাকলো চারিদিকে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেল সে। এক পুরুষ কণ্ঠ বলল, কি হলো? ওখানে কি করছো? এদিকে এসো। মেয়েটা শাড়ির আঁচল গায়ে তুলে ঘোমটা টানল। ধীর পায়ে এগিয়ে গেল সে। হঠাৎই তার হাতে হ্যাচকা টান মারলেন তার সামনে থাকা লোকটা, আর তারপরেই রাতটা যেন বড় দীর্ঘ মনে হলো মেয়েটার। কোনো কথা হলো না, মানুষটা কিছুই জানতেও চাইল না, দেখলও না। সকালে ফুল সাজানো বিছানায় আর ফুল ছিল না কোনো। সাদা চাদরে লেগেছিল ছোপ ছোপ লাল দাগ। গোলাপের পাপড়িগুলো চেপটে থেতলে গিয়েছিল সেই সাদা চাদরে। তার স্বামী যখন ঘুমিয়ে, তখন সে উঠল বিছানা ছেড়ে। শরীরটাকে একটা চাদরে আলতো করে মুড়ে টেনে নিয়ে গেল আয়নার সামনে। তার সিঁদুর লেপটে রয়েছে সারা কপালে। কাজল আর চোখের জলে মিশ্রিত এক কালো ধারা দুগাল বেয়ে নামছে।
সেই ধারা এসে মিশেছে ঠোঁটের কোণে লেগে থাকা রক্তের দাগে। সেই দাগে আলতো করে হাত বোলাতেই ঠোঁটটা কেঁপে উঠল যন্ত্রণায়। হাতটা আস্তে আস্তে নামলো মেয়েটার গলার কাছের কামড়ের দাগটায়। তার ঠিক পাশেই চামড়ার নিচে জমাট বেঁধে রয়েছে রক্তের নীল দাগ। শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে গেল সে বাথরুমে ঢুকেই শাওয়ারের নিচে দাঁড়ালো সে। রক্তধারা দুপায়ের ফাঁক দিয়ে এখনো নেমে যাচ্ছে। এতগুলো বছর করেও সে একটা রাত আজও তাড়িয়ে বেড়ায় আমাকে। না না, এবার আমি যা করেছি ঠিক করেছি। ওই মুহুরুকে নিজে হাতে বিনষ্ট করতে আমি পারবো। আমাকে পারতেই হবে। ভোর 4টে এনজিওর সামনে গাড়ি থেকে নামলো পরম। একবার দেখে নিল ঘরটা। ভোরের আলো ফোটার আগেই বাচ্চাগুলোকে বের করতে হবে। তবে একদিনে এতগুলো সার্জারি তো হবে না, তাই আগামী 3 দিন হাই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। তাও যারা এই কাজে যুক্ত তারাও তো বসে থাকবে না চুপচাপ। বাচ্চাদের এনজিওর হেড অনিন্দিতা ম্যাডামকে আগে থেকেই সব বলা ছিল। মোট 3টে গাড়ি ছাড়বে এনজিও থেকে, যাবে দক্ষিণ কলকাতার হাসপাতালে। খানিকটা যেতেই পরম খেয়াল করল কেউ ফলো করছে তাদের। খানিকটা চলার পর পিছনের ব্ল্যাক এসইউভি গাড়িটা এগিয়ে এসে ওদের চলার পথে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নামলো কিছু বন্দুকধারী লোক। প্রচণ্ড জোরে ব্রেক কষে গাড়ি দাঁড় করালেন ড্রাইভার। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল পিছনের 3টে গাড়ি। ওয়াকিটকিতে পরম বলল, টেক পজিশন অ্যান্ড ওয়েট ফর দ্য কমান্ড। হাত তুলে সারেন্ডারের ভঙ্গিতে নামলো পরম আর ড্রাইভার। বাকি গাড়ির ড্রাইভাররাও নেমে দাঁড়ালো একই ভঙ্গিতে। গাড়িতে উঠে চাবি নিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল ওদের লিডার গোছের লোকটা। এতটা সহজ হবে ব্যাপারটা ওরাও আশা করেনি। হাত তুলে দাঁড়ালো পরম। ওদের চলার পথের দিকে তাকিয়ে একটা হাসি খেলে গেল কালকে রাতের কথা ভেবে, যখন রাজীবের সাথে ছক আউট করছিল প্ল্যানটা। মনে মনে বলল, ইউ আর জিনিয়াস স্যার, নাও ইটস টাইম ফর দ্য এক্সিকিউশন। খানিকটা গিয়ে সেই লিডার গোছের লোকটার মনে হঠাৎ একটা খটকা লাগলো। এত সহজে আসতে দিল পুলিশ? শুধু কি ভয় পেয়ে নাকি অন্য কিছু? একবার চেক করে দেখা দরকার বাচ্চাগুলো ঠিক আছে কিনা। একটা নির্জন গলিতে থামলো গাড়িটা। বাকি 2টো গাড়িও থেমে গেল তাদের দেখে। তারও চেক করতে নামল। পরমের নির্দেশে গাড়ির পিছনের দরজা খোলার সাথে সাথে স্ট্রেচারে থাকা পুলিশ অফিসার বন্দুক হাতে লাফিয়ে উঠল। এই অতর্কিত আক্রমণের জন্য ওরা প্রস্তুত ছিল। ইতিমধ্যে পরম ফোর্স নিয়ে এসে ঘিরে ফেলল চারদিক। বেশ খানিকক্ষণ গুলিযুদ্ধ হলো দুই পক্ষের। অবশেষে পুলিশের হাতে পরাজিত হলো দলটা। বুদ্ধি আর সাহস এক অনমনীয়, যার জয় আসা স্বাভাবিক। ইতিমধ্যে পরমের ফোন বাজল। হ্যালো স্যার, অপারেশন হয়ে গেছে। গ্রেট। কিন্তু 2টো বাচ্চার অবস্থা ভালো নয়। কি? বাচ্চাগুলোকে বাঁচান ডক্টর, যেভাবে হোক প্লিজ। দেখুন, আমরা ভগবান নই স্যার, তবে মিরাকেল হ্যাপেন্স। ফোনটা রেখে রাজীবকে কল করলো পরম। বলো, ওদিকের কি খবর? অপারেশন সাকসেসফুল স্যার। আপনার প্ল্যান ওয়ার্ক করে গেছে। আপনার কথা মতো বাচ্চাগুলোকে শিফট না করে এনজিওতেই অপারেশনের ব্যবস্থা করায় কাজটা অনেক নির্বিঘ্নে হয়েছে। আমি এটা করতে বলেছিলাম কারণ ওদের শিফট করে হসপিটালে নেওয়াটা কেমন রিস্ক হতো বুঝতেই পারছো। এনজিওর কড়া পাহাড়ে ওরা ভিতরে ঢুকতে পারেনি, কাজেই আজকের দিনটাই ওদের কাছে সময় এবং সুযোগ ছিল। তাই ওদের ধরার জন্য এই ট্র্যাপটা দরকার ছিল। জানি তোমাদের অনেক হ্যাপা পোহাতে হলো হসপিটালের এই সেটআপের জন্য, তবে তুমি আর তোমার টিমকে অনেক ধন্যবাদ আজকের এই পারফরম্যান্সের জন্য। ইউ ডিড এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। অবশেষে বাচ্চাদের বাঁচানো গেল আর এই গ্যাংটাও অ্যারেস্ট হলো। তবে স্যার, 2টো বাচ্চা খুব একটা ভালো নেই। ও, সে কি? হ্যাঁ স্যার। তবে শোনো, উদ্ধার করা পুরো ড্রাগ বাজেয়াপ্ত করতে হবে। নার্কোটিক্সে খবর দেবে আর দিল্লিতে কন্ট্যাক্ট করবে। এরা কিন্তু ওই আসিফ বিশ্বজিতের মাথা বা ওদের মতোই কেউ। আসল মাথা এখনো অনেক দূর। এই কেস কিন্তু এত সহজে মেটার নয়। হ্যাঁ, সেটা বুঝেছি স্যার।
স্যার, পল্টুর বাড়ি থেকে আনা স্যাম্পেলের সাথে ওই কাটা হাতের ডিএনএ টেস্ট রিপোর্ট ম্যাচ করছে। বস্তির তৃতীয় বাচ্চা, মানে পল্টুর হাতই ছিল ওটা। কিন্তু কেন? মোটিভ কি এসবের? স্যার, অনিরুদ্ধ সেনের খবর পেয়েছি। 15 বছর হলো মারা গেছেন। পেশায় ডাক্তার ছিলেন। প্রতিবেশীরা বলল হার্ট অ্যাটাকে মারা যান। আত্মীয় স্বজন তেমন কেউ নেই। প্রতিবেশীদের থেকে শুনলাম এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি গিয়েছিলেন, সেখানেই মারা যান। প্রতিবেশীরা গাড়িটাকে চিনেছে? জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এত বছর আগের ঘটনা। বাহ, ওনার একটা কালো গাড়ি ছিল, কিন্তু সেটা এটা কি না কেউ ঠিক করে বলতে পারছে না। বেশ, যে বন্ধুর বাড়ি মারা গিয়েছে তার খোঁজ নিন। ওনার মৃত্যুটা সত্যি স্বাভাবিক ছিল কিনা সেটাও খোঁজ নিন। কেন স্যার? মেবি দ্য রুট অফ দ্য স্টোরি ইজ ফার মোর দ্যান উই এক্সপেক্টেড। নইলে এত বছর আগে মারা যাওয়া এক মানুষের গাড়ি হঠাৎ করে রাস্তায় চলল কেন? আর বন্ধুর বাড়িতে গিয়ে মৃত্যু হতে পারে, আমি বেশিই ভাবছি। তবুও পুরোটা জানা দরকার। আশপাশের পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছি স্যার, আরও 3টে বাচ্চা মিসিং। এদের ডিটেলস পেয়েছেন? হ্যাঁ স্যার, এই যে। একটা ফাইল রাজীবের দিকে এগিয়ে দিলেন ইন্সপেক্টর ঘোষ। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? না, এই যে পল্টু, ও মরে গেছে ধরেই এগোচ্ছি কেন আমরা? বেঁচেও তো থাকতে পারে। হাতের যে পার্টটা কেটেছে তার হাড়ের প্রান্তগুলো মসৃণ। কোনো জীবিত মানুষের দেহ থেকে অজ্ঞান অবস্থাতেও যদি কোনো অংশ কাটা হয়, তবে সেটা এত মসৃণভাবে সম্ভব নয়। কিছু জার্ক তো হবেই। অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, হি ইজ নো মোর। কিন্তু রক্তশূন্য কিভাবে হলো সেটাই ভাবছি। আর আরশিয়াকেই কেন পাঠালো ওটা? নাম নিতেই ফোনটা বাজলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল আরশিয়া কলিং। হ্যাঁ, হ্যালো রাজীব, শোনো না, আসার সময় একটা গোটা মাছ এনো বাজার থেকে। জ্যান্ত মাছ, হ্যাঁ, একদম ফ্রেশ যেন হয়। আমি একটা কেসে ফেঁসে আছি, সেটা তুমি ভালো করেই জানো। আর এখন তুমি ইন দ্য মিডল অফ দিস আমাকে মাছ আনার জন্য কল করেছো? অদ্ভুত ব্যাপার। তুমি না আজকাল টিপিক্যাল হাউস ওয়াইফদের মতো বিহেভ করছো। তোমার মাও একজন হাউস ওয়াইফ রাজীব। তিনি জীবনে অসংখ্য স্যাক্রিফাইস না করলে আজ তুমি এই জায়গায় থাকতে না। এগুলো বলার আগে একটু ভেবে চিনতে বলো প্লিজ। কাম অন আরশিয়া, প্লিজ জ্ঞান দিও না, ভাল লাগছে না। জ্ঞান দিচ্ছি না, রান্নার জন্যও চাইনি মাছটা। দরকার আছে তাই বললাম। কাউকে দিয়ে পাঠাতেও পারো। আমি যদি ঠিকঠাক করে মাছটা কিনতে পারতাম তোমায় বলতাম না। রাখছি এখন। ফোনটা রেখে দিল রাজীব। পাশ থেকে ইন্সপেক্টর চক্রবর্তী বললেন, নারী চরিত্র বেজায় জটিল স্যার, সবে তো শুরু। তা যা বলেছেন। বেঁচে গেছেন দাদা, বিয়েটা করেননি। যাই হোক, ম্যাডামকে মাছটা পাঠাই, যে করেই হোক। হুকুম হয়েছে যখন, তখন তো আর। আচ্ছা, ওই এনজিওর লোকজনের কি হলো? ওরা কখন আসছে? কিছুক্ষণের মধ্যেই আসছে স্যার। একটু বেরোবো ভাবছিলাম, সেটা তাহলে আর হলো না। ডিনার সেরে পাশের ঘরের দরজায় দাঁড়ালো অনিশা। তার কোমর পর্যন্ত খোলা চুলটা কাঁধের একপাশে নিয়ে একটা হাত উঁচু করে দেওয়ালে আর একটা হাত কোমর দিয়ে বলল, শুতে যাচ্ছি আমি। কম্পিউটারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে দিবাকর সেন। কথা শুনে ঘুরে তাকালো ওর দিকে। একটা লাল রঙের সিল্কের স্লিভলেস গাউন পরেছে অনিশা। গাউনটা যেন শরীরে লেপ্টে রয়েছে এক সরীসৃপের মতো। আর সেই সরীসৃপের শীতল পরশ সরিয়ে বেরিয়ে আসার জন্য তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন তীব্র আন্দোলন করছে। দিবাকর তার দিকে তাকাতেই সে তার দেওয়ালে রাখা হাত নামিয়ে আনলো তার উন্নত বক্ষ যুগলের মাঝের উপত্যকায়। তার আঙুলগুলো দিয়ে আলতো হাতে যেন আঁকতে চাইল কোনো ছবি। আসছো তো তুমি? দিবাকর চেয়ার থেকে উঠে এগিয়ে গেল অনিশার দিকে। অন্ধকার ঘরের এক কোণে রাখা নাইট ল্যাম্পের আলোর ছটা গিয়ে পড়ছে অনিশার উপর। ওর সমস্ত শরীর যেন রঙিন আলোর ছটায় আরও মোহময়ী হয়ে উঠেছে। দিবাকরের শক্তি নেই আজ অনিশাকে উপেক্ষা করে। অনিশার কাছে গিয়ে ডান হাতটা দিয়ে অনিশার কোমরটাকে জড়িয়ে ধরল দিবাকর, আর বাঁ হাতের তর্জনীটা আলতো করে রাখল অনিশার কপালে। কপাল থেকে নাকে, তারপর ঠোঁটে। দিবাকরের হাতের স্পর্শে অনিশার চোখ বুজে এলো। দিবাকরের তর্জনী অনিশার চিবুক ছুঁল। চিবুক থেকে গলা, সেখান থেকে অনিশার বক্ষ বিভাজিকায়। তারপর নিজের ঠোঁটে আলতো চুম্বন এঁকে দিল।
আজ নয় ডার্লিং, আজ একটা কাজ আছে। আজ নয়, আজ নয়, আজ নয়, শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। 6 মাস হলে বিয়ে হয়েছে, একটা রাত্রিও আমি পাইনি তোমায়। কি গো, দেখো না, দেখো না, আমি সুন্দরী নই? কি গো? দিবাকর কোনো উত্তর না দিয়ে ওকে ঘর থেকে বের করে দরজাটা বন্ধ করে দিল। অনিশা ওই দরজাতে পিঠ ঠেকিয়ে বসে রইল নিথর মূর্তির মতন। আসতে পারি স্যার? দরজা দিয়ে মুখ বাড়ালেন সুঠাম চেহারার এক যুবক, বয়স 30-32 হবে। পরনে একটা সাদা শার্ট আর ব্লু জিন্স, মুখে ট্রিম করা দাড়ি, একটা রিমলেস ফ্রেমের চশমা। রাজীব আপাতমস্তক দেখে বলল, কি দরকার? স্যার, আমাকে কল করা হয়েছিল পুলিশ স্টেশন থেকে। আমি চাইল্ড কেয়ার এনজিওর সাথে যুক্ত। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আপনার নাম? দেবকর সেন। আপনি কি নয়াপাড়া বস্তিতে বাচ্চাদের রেগুলার বেসিসে পড়ান? হ্যাঁ স্যার, মোটামুটি রোজই চাই। কোন সাবজেক্ট? বায়োলজি পড়াই আমি। আচ্ছা, তার মানে হিউম্যান বডি সম্পর্কে আগেই আপনার জ্ঞান আছে? হ্যাঁ, তা আছে বলতে পারেন। টুসিকে আপনিই তো পল্টুর হাত থেকে বাঁচান, তাই না? হ্যাঁ স্যার, এই ছেলেটা ওকে বেশ কিছুদিন ধরে বিরক্ত করছিল। আপনার কি মনে হয় টুসিকে কে খুন করতে পারে? আমি তো ওখানে পড়াই স্যার, পড়া হয়ে গেলে চলে আসি। কি করে বলি বলুন তো স্যার? আপনি তো হাইলি এডুকেটেড, এখানে কতই বা স্যালারি পান, কেন পড়ে আছেন? আমার ভালো লাগে তাই, তাছাড়া টাকার তেমন প্রয়োজন নেই আমার। কেন? আমার বাবার গার্মেন্টসের বিজনেস, আর সেটা ভালোই চলে, তাই। আচ্ছা, তাহলে এনজিওর কাজ করা বড়লোক বাপের ছেলের হুজুগ মাত্র? ভালো কিছু করলেও যদি তাই মনে হয় তাহলে তাই। আপনাদের মধ্যে কারোর কালো গাড়ি আছে? না মানে, না স্যার। না মানে না, আচ্ছা বেশ, আপনি আসুন। ভদ্রলোক যাওয়ার পর রাজীব ইন্সপেক্টর চক্রবর্তীকে বলল, ওর বাবার কটা গাড়ি আছে খোঁজ নিন। কিন্তু কালো গাড়িটা তো আমরা পেয়ে গেছি স্যার। পেয়েছি, কিন্তু পল্টুর দেখা গাড়ি আর আমাদের পাওয়া গাড়ি একই কিনা সেটা জানি না, কারণ পল্টুর তোলা ছবিতে গাড়ি নম্বর প্লেট দেখা যায়নি। আলাদা হতে পারে স্যার? নাও হতে পারে, কিন্তু টুসির মা টুসির কালো গাড়িতে যাওয়ার কথা জেনেও দুদিন চুপ ছিলেন, পুলিশ স্টেশনে আসেনি। কেন? তাহলে কি টুসি আগেও কারোর সাথে গেছে? খোঁজ নেন এসব, আর এই দিবাকর সেনের পুরো হিস্ট্রি আমার চাই। দরজায় আবার নক পড়ল। মে আই কাম ইন স্যার? ইনি নবনীতা মুখার্জি, ইনি ওই বস্তিতেই পড়ান আর কি। ভিতরে আসুন। গোলগাল ফর্সা চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, গলায় একটা বড় জড়ুল, চশমায় বেশ ভালো পাওয়ার আছে। বয়স 30-এর আশেপাশে হবে। পরনে একটা হালকা বাসন্তী রঙের কুর্তি। নবনীতা ঘরে প্রবেশ করতেই রাজীব চোখের ইশারায় তাকে বসতে বলল। নবনীতা মুখার্জি, তাই তো? ওই বস্তিতে বাংলা পড়ান? হ্যাঁ স্যার। আচ্ছা, টুসির মৃত্যুর ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? স্যার, আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বিষয়ে আমি কিছুই জানি না। টুসি না হোক, বিল্টু, ওর ব্যাপারে? বিল্টু খুব ভালো ছেলে ছিল, ওর সাথে যে কেন এমন হলো আমি জানি না স্যার। টুসি ভালো ছিল না বলছেন? না না, এ বাবা, আমি তা বলিনি স্যার। আমার চাকরি চলে যাবে, তাই আমি আগে কিছুই বলিনি। কিন্তু মানে আমি না ঠিক জানি না, আমি ঠিক জানি না এটা কেস রিলেটেড কিনা। টুসি দিবাকর স্যারকে খুব একটা পছন্দ করতো না, কেমন যেন ভয় পেত। বাকি বাচ্চারা? না স্যার, বাকিরা তেমন বুঝিনি। আর কিছু? হ্যাঁ স্যার, আমি একদিন ওকে দিবাকরের গাড়িতে উঠতে দেখি। কালো গাড়ি? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন স্যার, এর থেকে বেশি আমি কিছুই জানি না। স্যার, দিবাকরের বাবা এই এনজিও চালাতে অনেক টাকা দেন। প্লিজ আমার নামটা এসবের মধ্যে আনবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার নাম সামনে আসবে না। কিন্তু এই কথাটা আপনি আগে বললে হয়তো এতগুলো বাচ্চাকে মরতে হতো না। হ্যাঁ, কি বলছেন স্যার? দিবাকর করছে সব? হতেই পারে, আবার নাও হতে পারে।
আচ্ছা মিস মুখার্জি, বিল্টু আর লাস্ট ছেলেটা ওই পল্টু, ওদের কেউ কি কখনো দিবাকর নিজের গাড়িতে কোথাও নিয়ে গেছে? পল্টু তো আমাদের কাছে পড়তো না স্যার, কিন্তু বিল্টুকে দেখেছি। আপনার বাকি দুই কলিগের ব্যাপারে আপনার কিছু বলার আছে? দোয়েলদি ভীষণ ভালো মানুষ, খুব কেয়ারিং, বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, কিন্তু খুব রাগী। রেগে গেলে যাকে যা নয় তাই বলে দেন, এই যা। আরেকজন? ও আর অবিনাশদা, সেও খুব ভালো মানুষ স্যার, একটু রাশভারী বটে, তবে বাচ্চাদের সাথে ওনার সম্পর্ক সবচেয়ে ভালো। তবে যে টুসির মা বললেন আপনারা 4-5 জন? ওটা তো মাঝে মাঝে আমরা কেউ যদি অ্যাবসেন্ট করি তাহলে রিপ্লেসমেন্ট দেয়, ওটা ফিক্স থাকে না স্যার। এটা তো আগে কেউ বলেনি। আচ্ছা ভালো করে ভেবে বলুন তো, 9 তারিখ, 15 তারিখ আর 21 তারিখ কোনো রিপ্লেসমেন্ট ছিল? কেউ অ্যাবসেন্ট ছিল? হ্যাঁ, 15 তারিখে আমার একটা নিমন্ত্রণ ছিল, তাই আমি আসতে পারিনি। আর 21 তারিখে মনে আছে, অবিনাশদা সকালে ফোন করে বলেছিলেন ওনার শরীরটা খারাপ, উনি আসতে পারবেন না। আর 1 তারিখ? হ্যাঁ, ঠিক খেয়াল পড়ছে না স্যার। আচ্ছা এই রিপ্লেসমেন্ট কারা হয়? কোনো ফিক্সড ওয়ার্কার অন্য কোনো ব্রাঞ্চে? ফিক্সডও হয়, কখনো কন্ট্রাকচুয়াল। যদি সেদিন কেউ এসে থাকে তাহলে আপনারা এনজিওতে লিস্ট পেয়ে যাবেন। আপনি আসতে পারেন, কিন্তু আমাদের না বলে কলকাতার বাইরে কোথাও যাবেন না। নবনীতা বেরোনোর পর রাজীব ইন্সপেক্টর ঘোষকে ডেকে বলল, ঘোষবাবু, এনজিওতে খবর নিন, এরা কামাই করলে রিপ্লেসমেন্টে কারা আসেন আর বাকি স্টাফরা কবে আসছেন। আচ্ছা স্যার, বাকিরা আগামীকাল আসবেন স্যার। আচ্ছা ওই নতুন মিসিং বাচ্চা 3টের কি হলো? স্যার আমি যাচ্ছি নপাড়া বস্তিতে, কথা বলে নিচ্ছি, তারপর আপনাকে আজ রাতেই জানাচ্ছি, কেমন? আপনি এবার বাড়ি যান, একটু রেস্ট নিন। 3 জনে কি বস্তির? না স্যার, একজন মোটামুটি সম্ভ্রান্ত গাড়ির। আচ্ছা, আপনি বাড়ির লোকদের সঙ্গে কথা বলুন, আমি আজ বেরোচ্ছি, কোনো দরকার থাকলে জানাবেন, কেমন? বেল বাজতেই ছুটে গিয়ে দরজা খুলল আরশিয়া। এনেছো মাছটা? না এনে উপায় আছে? ভেবেছিলাম কাউকে দিয়ে পাঠাবো, ভুলেই গেছি। তোমার কাণ্ডজ্ঞান দেখে না আমি অবাক হচ্ছি। আরশিয়া উত্তর না দিয়ে মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল, তারপর ঘড়ির দিকে দেখল। যাব বাবা, যদি ফ্রিজেই রাখবে তো জ্যান্ত মাছ আনতে বললে কেন? কেসটার কিছু এগোলো? আমায় কেন পাঠালো ওটা? আমি কিভাবে যুক্ত? সেটা তো আমারও প্রশ্ন। আরশিয়া, তোমাকে কেন পাঠালো? কোনো পুরনো ঘটনা, কোনো কিছু রিলেট করতে পারছো? না, ঘোষবাবুকে তোমার অ্যাক্সিডেন্টের দিনে পুলিশ স্টেশনের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম, সেটা চেক করেছেন? হ্যাঁ, তোমার ধারণায় ঠিক। পুলিশ স্টেশনের ঠিক পিছনেই পার্ক করা ছিল গাড়িটা, ওদিকে বেশি কেউ যায় না, কিন্তু এমনভাবে রেখেছে যাতে সিসিটিভিতে গাড়ি থেকে নামার সময় কারোর চেহারাই দেখা যায়নি। পারফেক্ট প্ল্যান বাই আ পারভার্ট ক্রিমিনাল। কিন্তু আমাদের ফরেন্সিকে বলে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। স্টপ মি ইফ ইউ ক্যান, রাবেশ। ছোট ছোট বাচ্চাদের মেরে আমাকে চ্যালেঞ্জ করছো তুমি। আরশিয়া, কুল ডাউন প্লিজ। আমি ছুটিটা এক্সটেন্ড করছি, এর শেষ দেখে ছাড়বো। রাজীব দেখল হাওয়া গরম, কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকলো রাজীব। ফ্রেশ হয়ে এসে রাজীব দেখলো আরশিয়া খাটে প্রচুর ফাইলপত্র ছড়িয়ে বসে। কি খুঁজছো? 3টে ছবি দেখালো আরশিয়া। এই 3 জন আমার সলভ করা কেসের ক্রিমিনাল, যারা এখন প্যারোলের বাইরে। কোথায়? বাট দে আর অল হিস্ট্রি শিটার্স। মানে ওদের আমার ওপর কোনো রাগ থাকলে এরা আমাকেই অ্যাটাক করতো সরাসরি। আমার মনে হয় না যে এরা কেউ হবে। মেবি, বাট তাও কোনো রিস্ক নিতে পারবো না আমি, এদের তুলতে হবে। কি হলো তারপর জানতে গেলে শুনতে হবে গল্পের 2য় তথা অন্তিম পর্ব। আসছে খুব তাড়াতাড়ি, ডিটেলস জানানো হবে আমাদের কমিউনিটি সেকশনে, তাই আমাদের কমিউনিটি সেকশনে অবশ্যই চোখ রাখুন। কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। খুব ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু, আংশিক গল্প পাঠে কুন্তল, গল্পের শব্দ সংযোজন দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণ সূর্য, গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।